দেখো সবাই সবার জায়গায় ঠিক আছে, সবাইকে গুরুত্ব দিও। আমি চাই না কেউ তোমার বেস্ট ফ্রেন্ড হোক, আবার এটাও নয় যে কেউ তোমার বেস্ট শত্রুও হোক। সবাইকে নিয়ে চলো ভাই, পৃথিবী সবার জন্য। যে ও আমার বেস্ট ফ্রেন্ড বলে ওকে আমি সবসময় বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াবো, ঠিক আছে, এই কনসেপ্টটাও খুব ভুল। তুমি সবার সাথে সম্পর্ক ভালো রাখো, ঠিক আছে। তুমি কাউকে বেস্ট ফ্রেন্ড করতে গেলে কেউ না কেউ তোমার বেস্ট এনিমি হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। সো আমি এরকম কাউকে বেস্ট ফ্রেন্ড বানাই না ন্যাচারালি। সো আমার সবাই ফ্রেন্ড, আমার সবাই এনিমি। চলো ঠিক আছে। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? আজকে ক্লাস 8 এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো। এবার আমরা একটু পড়াটাকে স্পিডে ধরবো, হ্যাঁ, নাহলে সিলেবাস শেষ করতে পারবো না। বিভিন্ন স্কুলের বিভিন্ন সিলেবাস, কিছু কিছু স্কুলের সিলেবাস দেখছি 1 2 3 প্রথম এক চ্যাপ্টার ভৌত পরিবেশ দিয়ে দিয়েছে, কোন স্কুলের বিভিন্ন অনেক রকম সিলেবাস। তো সেই জন্য তোমাদের উপর চাপ বেশি পড়বে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো এবার আমরা লেট করব না, আমরা শুরু করছি মহাকর্ষ। মহাকর্ষ কি? যদি মহাকর্ষ সম্বন্ধে বলতে হয় যে প্রকৃতির ওয়ান অফ দ্য ফাইনেস্ট রহস্য। প্রকৃতির রহস্য, রহস্য কেমন? এ সর্বদা আকর্ষণ করে, এক প্রকারের আকর্ষণজনিত বল। আকর্ষণজনিত বল কাদের মধ্যে কাজ করবে? না তো যাদেরই ভর আছে। তাহলে মহাকর্ষ তাদেরই মধ্যে কাজ করবে যাদের মধ্যে শুধুমাত্র ভর আছে, তাদের মধ্যেই এই মহাকর্ষ কাজ করবে। ধরো আমার কাছে দুটি বস্তু আছে যাদের ভর আছে, এর ভরটাকে আমি লিখলাম m1, এর ভরটাকে লিখলাম m2। m সাফিক্স 1 বলে, মানে এটা 1 নম্বর ভর, এটা 2 নম্বর ভর। উদাহরণ তুমি নিতে পারো এইভাবে যে এটা 2 কেজি ভর, এটা 4 কেজি ভর। তুমি এভাবে ভাবতে পারো, এই 2 কেজিটাকে আমরা লিখছি m1, 4 কেজিটাকে লিখছি m2। তাহলে এরকম দুটো ভর যদি বস্তু থাকে, তাহলে তাদের মধ্যে যদি একটা দূরত্ব থাকে, সার্টেন দূরত্ব, দূরত্বটাকে আমরা যদি r ধরি, তাহলে এরা সর্বদা একে অপরকে আকর্ষণ করবে। একে অপরকে মানে এ আকর্ষণ করবে একে, এ আকর্ষণ করবে একে, মানে এ চাইবে একে টানতে, এ চাইবে একে টানতে। এবার যার টানের পরিমাণ বেশি হবে একটা বস্তু সেদিকেই যাবে। ইয়েস অর নো? যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে মানে সূর্যের আকর্ষণ বল অনেক বেশি গ্রহগুলোর তুলনায়। যদি গ্রহের আকর্ষণ বল অনেক বেশি হয়ে যেত তাহলে সূর্য গ্রহের চারিদিকে ঘুরতো। তাহলে যার ভর যত বেশি হবে তার আকর্ষণ বল তত কি হবে? বেশি। আবার তুমি ভাবো যে সূর্য বুধ গ্রহকে যেভাবে আকর্ষণ করবে ততটা জোরে বা ততটা মানে বলের সাহায্যে কি আমাদের ইউরেনাস গ্রহকে আকর্ষণ করতে পারবে? না, কেন? সেও তো অনেক দূরে আছে। তাহলে একটা কথা মাথায় ঢুকলো যে এই যে মহাকর্ষের ফলে আকর্ষণ বল, এই আকর্ষণ বল ভরের উপর নির্ভর করবে, হ্যাঁ না না বলো? আর কিসের উপর নির্ভর করবে? দূরত্বের উপর। এই দুটোকে অ্যানালাইজ করে, এই দুটোকে ভেবে স্যার আইজ্যাক নিউটন একটা সূত্র দেওয়ার চেষ্টা করলেন, যেটাকে আমরা মহাকর্ষ সূত্র নামে পরিচিত বা বলবো। স্যার আইজ্যাক নিউটনের তাহলে মহাকর্ষ সূত্র, সূত্রটা কি ছিল একটু লিখবো, লেখো। দুটি বিন্দু বস্তুর মধ্যে, দুটি বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, দুটি বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, দুটি বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল যদি এফ হয়, সরি বিকর্ষণে আকর্ষণ বল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আকর্ষণ বল যদি এফ হয় তবে, তবে কি এই যে আকর্ষণ বলটা হবে তাদের ভরের গুণফল, তাদের ভরের গুণফল কত হবে স্যার?
m1 গুণিত m2, হ্যাঁ না বলো? তাহলে এই m1 গুণিত m2 এর সমানুপাতিক হবে, এ দেখো m1 m2 মানে গুণ আছে, গুণ, এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। তাহলে f সমানুপাতিক m1 m2, ভ্যারাইজাস বলে তোমাদের, f সমানুপাতিক m1 m2। এবং আর একটা কি লিখতে পারবো, f সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্ত সম্পর্ককে আমরা 1 দিয়ে লিখি, তাহলে r স্কয়ার। আর স্কয়ারটা কি, দূরত্বের বর্গ, আর 1 আছে মানে ব্যস্ত। মোটা কথা বলতে গেলে এদিকে তাকাবে, এটা a সমানুপাতিক b, এটা a সমানুপাতিক 1/b, দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? পার্থক্য আছে। এটা হচ্ছে সরল সম্পর্ক, এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা বাড়বে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এবার এই দুটোকে যদি যোগ করা হয় তখন তাকে বলা হয় যৌগিক ভেদের নিয়ম। তাহলে যৌগিক ভেদ বলে তোমরা ক্লাস 10-এ পড়বে বা 9-এ পড়বে। যৌগিক ভেদের নিয়ম অনুসারে এটাকে ভেদ বলি আমরা ফিজিক্সের ভাষায়, এটা ভেদ। দেখো বাঁ দিকে যদি একই থাকে তাহলে বাঁ দিকটাকে সরি লিখে ডান দিকটাকে গুণ করে দেওয়া হয়, তাহলে m1 m2 বাই r স্কয়ার। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? যেমন ধরো আমি যদি এখানে লিখি a সমানুপাতিক b আর a সমানুপাতিক 1/c, ঠিক আছে, লিখলাম, অনুভব দেখতে পাচ্ছ? এবার বাঁ দিকটা কি একই আছে, তাহলে একই রাখলাম, আর ডান দিকটাকে গুণ করে দিলাম, তাহলে কত হবে? b/c। দেখো তো আমি তাই করেছি কিনা। তাহলে ক্যাপিটাল F সমানুপাতিক কি পেলাম? m1 m2 বাই r স্কয়ার। এবং সমানুপাতিক তুললে তোমরা যেন একটা ধ্রুবক আছে, কি লিখি? k, নাকি? কিন্তু এখানে আমরা k লিখবো না, এখানে আমরা লিখবো g। তোমরা একটু আগেই পড়ে নিয়েছো, টেক্সট বই রিডিং পড়ানো হয়েছে যখন। তাহলে এইটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র, এবং এইটাই ডাইরেক্ট তোমাদের বই লেখা আছে, হ্যাঁ না বলবে, কিন্তু এতটা হয়তো লেখা নেই। আমি কি ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে সূত্রটার উৎপত্তি কিভাবে হলো বুঝাতে পারলাম, বই ডাইরেক্ট লেখা ছিল। তাহলে এইটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, যেখানে আমরা লিখবো ক্যাপিটাল জিটাকে কি বলবো? এখানে ক্যাপিটাল জি হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটা হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। একে সর্বজনীন কেন বলবো আমরা? হোয়াই সর্বজনীন? সর্বজনীন কথার মানে যেটা সব জায়গায় সমান, যার কোনো পরিবর্তন হয় না, সব জায়গায় একই, তাকে বলা হয় সর্বজনীন। ক্যাপিটাল জি এর যে মান হয়, কত হয় না, তো অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট বই, আমাদের টেক্সট বই যেটা পড়েছি, ক্যাপিটাল জি এর মান হয় 6.67 ইন্টু 10⁻⁻11। এককটা পরে বলছি। তাহলে ক্যাপিটাল জি এর মান এটা হয়, এবং এই মানটা, এই মান তুমি যে কোনো জায়গায় যাও অপরিবর্তিত থাকবে, পাল্টাবে না। অর্থাৎ ক্যাপিটাল জি এর মান তুমি যে কোনো জায়গায় যাও, সেই জায়গাটাই এই মান কি থাকবে? অপরিবর্তিত, অর্থাৎ মান পাল্টাবে না। তো ক্যাপিটাল জি এর মান যদি না পাল্টায়, তাহলে পরে লজিক্যালি এটাকে আমরা সর্বজনীন বলবো। কোনো কিছুর মান যদি না পাল্টায়, সব জায়গায় একই থাকে, তাহলে সেটা সবার জন্য একই। তো যেহেতু এটা সব জায়গায় তার মান অপরিবর্তিত থাকে, স্থান, সময়, কাল ইত্যাদিতে এর কোনো পরিবর্তন হয় না, সেই জন্য একে বলবো আমরা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই জন্য একে সর্বজনীন আমরা বলবো। তাহলে সর্বজনীন কেন বলি? কারণ এর মান অপরিবর্তিত থাকে। যে কোনো জায়গায় যাও, পৃথিবী, বৃহস্পতি, সূর্য, যে কোনো জায়গায় যাও, ক্যাপিটাল জি এর মান পাল্টাবে না, এর মান যা ছিল তাই থাকবে। তুমি তোমার কথা ভাবো, তোমার ভর, ছোটবেলা থেকে পড়ছো, ভর কি পাল্টানো যায়? না। তোমার যা ভর আছে, এই ভরটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই একই পাবো? হ্যাঁ স্যার। কিন্তু ওজন পাল্টে যাবে, হ্যাঁ না বলো? কারণ আমাদের পৃথিবীতে কোনো বস্তু যা ওজন, চাঁদে তার হবে 1/6 ভাগ ওজন। ইয়েস অর নো? তাহলে লজিক্যালি ওজন পাল্টে যাচ্ছে, তাহলে ওজন তো সর্বজনীন নয়। কিন্তু ক্যাপিটাল জি এর মান এটা সব জায়গায় একই থাকছে বলে এটাকে কি বলছি আমরা? সর্বজনীন। সো এই জন্য এটাকে সর্বজনীন বলা হয় ক্যাপিটাল জি। এখন যদি ক্যাপিটাল জি এর একক বার করতে চাই আমরা, ক্যাপিটাল জি এর একক, তাহলে কি হবে? আমরা সিজিএস একক বার করব। তাহলে লজিক্যালি দেখো, ক্যাপিটাল এফ সমান জি m1 m2 বাই আর স্কয়ার। তাহলে ক্যাপিটাল জি সমান কত হবে? ভালো করে ভাবো। তাহলে এফ ইন্টু আর স্কয়ার, তাহলে দেখো এফ ইন্টু আর স্কয়ার সমান কি আমরা লিখতে পারবো? জি m1 m2, হ্যাঁ না বলবে? অতএব আমরা কি জি সমান লিখতে পারবো এফ ইন্টু আর স্কয়ার বাই m1 ইন্টু m2, হ্যাঁ না বলবে? দেখো তাই লিখতে পারবো।
তাহলে ক্যাপিটাল জি সমান দেখো এটা লিখতে পারবো FR স্কোয়ার বাই জি ইন্টু M1 M2। এখন আমি যদি জি এর একক বার করতে চাই তাহলে এফ এর একক কি হয়? নিউটন, হ্যাঁ না না বলো? এ আর মানে দূরত্ব, দূরত্বের একক কি হয়? মিটার স্কোয়ার। আর নিচে আছে দেখো দুটো কেজি, ঠিক বলছি তো? তাহলে এটা কোন পদ্ধতিতে বার করছি আমরা? এসআই। তাহলে এসআই পদ্ধতিতে এর একক হবে নিউটন মিটার স্কোয়ার বাই কি হবে? কেজি স্কোয়ার। আমি কি ঠিক বললাম? দেখো এটাই তোমাদের টেক্সট বই সম্ভবত লেখা ছিল। আবার যদি আমরা সিজিএস পদ্ধতিতে বার করি, আচ্ছা এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হয় দেখো, এটা একটা একক পেলে, এটা কি একটা জি এর একক পাওয়া গেল? হ্যাঁ না না বলবে। এটা কি জি এর একক? হ্যাঁ না না বলো? ঠিক তো, জি এর একক। আচ্ছা আমরা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ না না বলো? তাহলে নিউটনের জায়গায় কি আমরা লিখতে পারবো? নিউটনের জায়গায় আমরা কি লিখতে পারবো? কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ না না বলো? যদি তাই লিখি তাহলে দেখো জি এর এককটা দাঁড়ায় আবার নিউটনের জায়গায় যদি লিখি কেজি মিটার বাই কি লিখছি? সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ না না বলো? আর উপরে কি পড়েছিল? মিটার স্কোয়ার, আর নিচে কি পড়েছিল? কেজির স্কোয়ার, হ্যাঁ না না বলো? আমি শুধু এন এর জায়গায় এই জিনিসটা লিখলাম কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। দেখো ভালো দেখো, এন এর জায়গায় লিখলাম এইটা, মিটার স্কোয়ার ছিল মিটার স্কোয়ার থাকলো, কেজি স্কোয়ার ছিল কেজি স্কোয়ার থাকলো। তাহলে একটা কেজির সাথে যদি একটা কেজি স্কোয়ার কাটি, কেজি কেটে যায়। আর কিছু কাটবে না স্যার। তাহলে পড়ে থাকছে দেখো মিটার কিউব, হ্যাঁ না না বলো? আর নিচে কি পড়ে থাকছে? সেকেন্ড স্কোয়ার কেজি। এটাকে এইভাবেও লেখা যায়, কেজি কে উপরে পাঠালে কি হয়? কেজি টু দি পাওয়ার -1, হ্যাঁ না না বলবে? আর সেকেন্ড কে উপরে পাঠালে সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাও একটা একক। তাহলে আমি ব্লু কালিতে ঘিরে দিচ্ছি যে এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর এটাও একটা একক হবে, এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর এটাও একটা একক হবে, হ্যাঁ না না বলো? তাহলে এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর আমরা দুটো একক পেলাম, দেখো বোঝাতে পেরেছি কিনা? একটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, আর একটা হচ্ছে কি মিটার কিউব, দেখো কেজি টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এই দুটো জিনিস আমরা পেলাম। এটা কোন পদ্ধতিতে পেলাম? এসআই। তাহলে এবার যদি সিজিএস পদ্ধতিতে বানাই তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? তাহলে ক্যাপিটাল জি এর একক যদি সিজিএস পদ্ধতিতে বানাই তাহলে কি হবে দেখো, সরি, দেখো তাহলে আমরা যদি ক্যাপিটাল জি এর একক সিজিএস পদ্ধতিতে বানাই তাহলে কি হবে? তাহলে একক এইটাই ছিল, তাহলে এটাকে যদি সিজিএস লিখি, নিউটনের জায়গায় কি লিখবো? ডাইন, মিটারের জায়গায় সেন্টিমিটার, আর কেজির জায়গায় গ্রাম। তাহলে কি হবে? ডাইন সেমি স্কোয়ার বাই কত হবে? গ্রাম স্কোয়ার। আর এটাকে যদি আমরা সিজিএস করি, মিটারের জায়গায় কি লিখবো? সেমি কিউব, কেজির জায়গায় কি লিখবো? গ্রাম, সেকেন্ডের জায়গায় সেকেন্ড। তাহলে এটা হলো একটা একক, এটাও হলো আর একটা একক, ঠিক বলছি তো আমি? তাহলে আমরা দেখো ক্যাপিটাল জি এর একক সিজিএস এও পেলাম, আমরা ক্যাপিটাল জি এর একক এসআই পদ্ধতিতেও পেলাম, ঠিক বলছি তো? এতদূর পর্যন্ত কি আমি বোঝাতে পেরেছি? এতদূর পর্যন্ত কি আমি বোঝাতে পেরেছি? অর্ণব বুঝতে পেরেছিস? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে ক্যাপিটাল জি এর মান কত হবে? না তো যেটা মনে রাখবো আমরা, এইটাই সব জায়গায় কাজে লাগাবো। ক্যাপিটাল জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এইটাই হচ্ছে ক্যাপিটাল এস এর মান। আরো আছে কিন্তু এইটা আমরা মনে রাখবো, বেশি মাথার উপর এখন প্রেসার দিচ্ছি না, অঙ্ক করানোর সময় আরো দুটো মান বলবো। তাহলে ক্যাপিটাল জি এর মান আমরা এই দুটো পেলাম এবং এই একটা পেলাম, এটা মনে রাখবো। সো ক্যাপিটাল জি এর মানটা এখানে মুখস্থ করে নেবো, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, যেন মনে থাকে। আমরা যদি একটা কোশ্চেন নিই, কোশ্চেন এরকম হতে পারে যে 2 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 5 মিটার দূরে অবস্থিত।
ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত? এটা দিলাম কোশ্চেন আমি। ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত? দিস ইজ মাই কোশ্চেন, যা পড়ালাম তার উপর। তাহলে আমাকে এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা সবাই খাতায় একটু লিখে নাও প্লিজ। হ্যাঁ, পরস্পর। তাহলে যদি অঙ্কটা দেখি একটু আমরা, তাহলে দেখো একটা 2 কেজি দিয়েছে, একটা 5 কেজি। তাহলে আমাদের এখানে প্রদত্ত করা আছে, প্রদত্ত M1 কত দিয়েছে? 2 কেজি, হ্যাঁ না বলবে। আর M2 কত দিয়েছে স্যার? 5 কেজি। ঠিক বললাম তো? আর আমাকে দূরত্ব আর কত দিয়েছে? 5 মিটার। এটা কি ঠিক লিখলাম? হ্যাঁ না বলো। দেখো তো কোশ্চেনটা পড়ে কি এইটুকু বুঝতে পারলাম যে M1 দিয়েছে স্যার 2 কেজি, M2 দিয়েছে 5 কেজি, আর দূরত্ব কত দিয়েছে স্যার? 5। আর বার করতে কি দিয়েছে স্যার? বল। হ্যাঁ না বলো। ফোর্স বার করতে দিয়েছে, বল। তাহলে তোমরা জানো নিশ্চয় যে আমরা জানি, কি জানো, যে ক্যাপিটাল এফ সমান স্যার জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। হ্যাঁ না বলবে। ঠিক বলছি তো? তাহলে কত হবে জি এর মান? স্যার জি এর মান তো আমরা জানি এসআই পদ্ধতিতে কত হয়? 6.67 ইন্টু 10⁻11। কেজি, কেজি, মিটার সবগুলো কি এসআই আছে? হ্যাঁ স্যার। তাহলে কত হবে স্যার? M1 এর জায়গায় বসাবো 2, M2 এর জায়গায় কত বসাবো? 5, আর এর জায়গায় কত বসাবো? 5 এর স্কোয়ার। তার মানে কত হলো এটা স্যার? 6.67 ইন্টু 10⁻11, 10/25 গুণ করতে হবে নাকি? তাহলে এই গুণটা যদি আমরা করি তাহলে পরে এটা পাবো। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 10 যদি গুণ করো তাহলে 66.7/25 ইন্টু 10⁻11। এবার এই গুণটা করে নিলে হবে। এটা নিউটন আমি রেখে দিলাম, তোমরা বাড়িতে গুণ করে নেবে। হবে এটা নাকি? এইটুকু গুণ করতে হবে তো নাকি? এই ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে অঙ্ক কি করে বার করতে হবে বোঝাতে পারলাম? এখন মহাকর্ষ বলের ওপর দূরত্ব আর ভরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ সম্পর্কেই তো তোমার ভর আর দূরত্ব দিয়েছে। কেন দেখো, ভর দিয়েছে কত? M1 M2 আছে, আর দূরত্ব কত আছে স্যার? আর আছে। তাহলে মহাকর্ষ বলের উপর ভর আর দূরত্বের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বা গুরুত্ব আছে। গুরুত্বটা কি আমি কথা মানে বলছি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা। ধরো আমার কাছে একটা দুটো বস্তু আছে, ভালো করে বোঝো প্রশ্নটা। ধরো আমার কাছে দুটো বস্তু আছে, কি কি? ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, এদের মধ্যে দূরত্ব কত স্যার? আর। এটার ভর কত না তো স্যার স্মল এম, এটার ভর কত? ক্যাপিটাল এম। ঠিক এরকম ভাবে রাখা আছে। এটাকে আমরা বলছি 1 নাম্বার কেস, তাই এটাকে দিলাম কেস 1। আমরা কেস 1 বলছি। এবার পরে কি করছি? পরে আমি বলছি এই ভরটাকে 3 গুণ করা হলো। তাহলে লজিক্যালি এটাকে যদি 3 গুণ করা হয় তাহলে এটা মোটা হয়ে যাবে। হ্যাঁ না বলো? তাহলে ভরটা কত হলো স্যার? 3m। ঠিক বলছি তো? এইটাকেও 3 গুণ করলাম, তাহলে এটাও 3 গুণ হয়ে গেল। এটা 3 গুণ করার সঙ্গে সঙ্গে দূরত্বটাকে আমি 5 গুণ করলাম। দূরত্বটা কত? তাহলে এই দূরত্বের 5 গুণ তো অত আঁকতে পারবো না, তাই আমি ধরে নিচ্ছি এতটা দূরত্ব, এবং এই হচ্ছে তার ভর। বুঝতে পারলাম ব্যাপারটা? এই রকম সিচুয়েশন। এটা কত নম্বর কেস? কেস 2। তার মানে প্রথম কেসের ক্ষেত্রে আমরা দুটো বস্তু নিলাম, একটার ভর স্মল এম, একটার ভর ক্যাপিটাল এম, তাদের মধ্যে দূরত্ব ছিল আর। আমি দ্বিতীয় কেস কি করলাম? আমি দুটো ভরকেই দেখো 3 গুণ করে দিয়েছি, স্মল এম কেও 3 গুণ, ক্যাপিটাল এম কেও 3 গুণ। ঠিক বলছি তো? 3 গুণ করেছি, সরি আর 5m লিখে দিয়েছি আমি, 3 গুণ করেছি। আর দূরত্বটাকে কত করে দিয়েছি? 5 গুণ। তাহলে এটা হচ্ছে 5r। তাহলে এখন বলছে প্রথমে বল যদি F হয় তাহলে পরে বল কত হবে? কোশ্চেনটাকে আমি বোঝাতে পেরেছি? তাহলে স্যার প্রথমে কত বল কাজ করছে আগে বার করুন না আপনি। প্রথমে বল বার করার ফর্মুলা কি এইটা? হ্যাঁ না বলো? তাহলে কেস 1 এ বল কত স্যার কি করে বার করবেন? আরে ভাই আমার কাছে তো জানা আছে। কি জানা আছে স্যার? M1 কত না তো স্যার M1 তো M। হ্যাঁ না বলো? M2 কত স্যার? M2 তো ক্যাপিটাল M। হ্যাঁ না বলো? আর দূরত্বের মান কত দিয়েছে স্যার? আর।
তাহলে এক্ষেত্রে বল ক্যাপিটাল এফ সমান কত হবে? জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। বলো হ্যাঁ না না? এটাই হবে তো, কারণ জি এম ওয়ান এম টু বাই কত হয়? আর স্কয়ার। তাহলে জি এম এম বাই আর স্কয়ার হবে। ঠিক বলছি তো? কারণ দুটো ভর গুণফল বাই তার দূরত্বের বর্গ। এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সিন একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? না তো আগে এম ওয়ান এম ছিল, এখন এম ওয়ান কত হয়ে গেছে? 3m। হ্যাঁ না না বলো? আগে এম টু ছিল ক্যাপিটাল এম, এখন হয়ে গেছে 3 ক্যাপিটাল এম। আর আগে দূরত্ব ছিল আর, এখন কত হয়ে গেছে? এই হচ্ছে সিনারিও। তাহলে এখন বল কত হবে? না তো বল দ্বিতীয় ক্ষেত্রে যদি 2 বলি নাকি F2, F2 মানে দ্বিতীয় কেসে। স্যার ফর্মুলা তো আমার সেম। ফর্মুলা কত? জি M1 M2 বাই কত? আর স্কয়ার। এবার আমি কি করব? জি কে জি রাখলাম, M1 এর জায়গায় কত বসাবো? 3m, M2 এর জায়গায় 3 ইনটু ক্যাপিটাল এম, আর আর এর জায়গায় হোল স্কয়ার। বলো এটা কি ঠিক লিখলাম? হ্যাঁ না না বলো? এই 2 নম্বর কেসে ফোর্স বলে F2। বুঝতে পারলাম? 2 নম্বর কেস। তাহলে পরে আমরা যদি দেখি তাহলে জি ইন্টু 3m 9mm। বলো হ্যাঁ নান? আর 5 আর স্কয়ার মানে কত? 25 আর স্কয়ার। আচ্ছা এটাকে কি এভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো। ভালো কথা দেখো, 9 বাই 25 কে আলাদা করে দিলাম। 9 বাই 25 কে আমি আলাদা করে দিলাম। তাহলে 9 বাই 25 কে আলাদা করলাম। আর জি এম এম বাই আর স্কয়ার পড়ে থাকবে। হ্যাঁ না না বলো? এটা কি পড়ে থাকবে? আচ্ছা একটা কথা বলো তো দেখি, এই জি এম এম বাই আর স্কয়ার এটা মানে কি এফ? হ্যাঁ না না বলো? তার মানে আমি কি লিখতে পারবো যে স্যার F2 সমান 9 বাই 25 অফ এফ? হ্যাঁ না না বলো? তাহলে অন্তিম বল প্রাথমিক বলের 9 বাই 25 গুণ হবে। হ্যাঁ না না বলো? আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম কিনা বলো? এটা তোমাদের টেক্সট বুকের অঙ্ক, দেখো বোঝাতে পেরেছি আমি? এরকম অঙ্ক রিডিং পড়ছিল কেউ একদিন, মনে পড়ছে? 9/25 বোঝাতে পেরেছি অঙ্কটা আমি? তখন হয়তো বইয়ে পড়ছিলে, কিছু বুঝছিলে না। কারোর যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নিও প্লিজ। বোর্ড মোছার পর বলবেন না যে স্যার বুঝিয়ে দেন আবার। কারোর যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো। বোবা হয়ে এখানে থেকে লাভ নাই, যদি অসুবিধা হয় জিজ্ঞেস করে নিও। আবার বেকার রিজ মারার জন্য বলার নাই যে স্যার আমি বুঝতে পারি না, সবাই প্রশংসা করবে আমি কত কোশ্চেন করছি, এরকম নয়। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করে নাও। মায়ের কানে কানে গিয়ে ফিস ফিস করে বলবে যে স্যারের পড়া বুঝতে পারলাম না, এরকম করে কোনো লাভ নেই, তাই না? মায়ের মাথায় কোলে রেখে মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভাত খাইয়ে দিচ্ছে, মা জানো আমি না আজকে ওই অঙ্কটা না বুঝতে পারিনি। না বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করে নাও, আমি বুঝিয়ে দিবো। দিয়ে পরের দিন মা আসবে, স্যার অঙ্কটা না বুঝতে পারিনি, আমি আবার পড়াবো। এইভাবে তো পড়া চলবে না বলো? তাই আজকে যদি বলে দাও পড়া বুঝিনি, আমি আবার রিপিট করে দেবো। যদি বলো পড়া বুঝে গেছে, কোনটা সমান সমান, এই সমানটা এখানে না লিখে তুমি নিচে লেখো, দিয়ে আবার নিচে লেখো, কোনো ব্যাপার না। ঠিক আছে? পরপর স্টেপ গুলোকে কম করার জন্য। বলো আর কি? এটা এইটুকু এইটুকু এইটা মানে কি বাবা? এই যে ক্যাপিটাল এফ দেখো, তাহলে এটার জায়গায় কি আমি ক্যাপিটাল এফ লিখতে পারবো? তাহলে F2 মানেই তো এটা চলছিল। হ্যাঁ না না বলো? বুঝতে পারলাম না? এটা মানে তো F2 অ্যাকচুয়ালি। হ্যাঁ না না বলো? তাহলে F2 মানে যদি এটা হয় তাহলে এটার জায়গায় F বসিয়ে দিলে F2 সমান 9 বাই 25 ইন্টু ক্যাপিটাল এফ। বুঝতে পেরেছি? আর কি ক্লিয়ার হয়েছি? চলো তাহলে অঙ্কটা আমি বোঝাতে পারলাম। তাহলে একটা কথা মাথায় ঢুকলো যে মহাকর্ষ বল বস্তুর ভর বাড়লে বৃদ্ধি পাবে। হ্যাঁ না না বলো? আবার দূরত্ব বৃদ্ধি পেলেও কি হবে? কমবে। ঠিক বলছি তো? এবার ধরো আমি দূরত্ব বাড়াচ্ছি, বাড়াতে 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 যদি এমন জায়গায় চলে যায় যে তার প্রতি আর কোনো আকর্ষণ বলই নেই, হতেও তো পারে এরকম। ধরো দুটো বস্তু কাছে আছে, কাছে আছে মানে কি আকর্ষণ কি করছে? বেশি। আমি দূরে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে দূরে এত দূরে নিয়ে গেলাম যে এ একে আর দেখতেই পাচ্ছে না। তাহলে আকর্ষণ বলটা আস্তে আস্তে কি হবে? কম। যেমন ধরো দুটো বন্ধু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বেস্ট টু বেস্টি সব ছিল, ঠিক আছে, এভরিথিং। এবার কি হলো, 6-এ উঠে তাদের স্কুল আলাদা হয়ে গেল, আর দেখা হচ্ছে না, একই গাড়িতে যাওয়া হচ্ছে না, একই টিউশন নাই। আস্তে আস্তে দূরত্ব কি হয়ে গেল? বেড়ে গেল। দূরত্ব বেড়ে গেল, ভালোবাসার আস্তে আস্তে কি হলো? ওই জায়গায় অন্য কেউ এসে ঢুকে গেল, রিপ্লেসড। যেমন অনেক সময় কি বলে যে আমরা দেখি তো, ধরো তোমাদেরকে 8 থেকে পড়াচ্ছি, ধরো আমি দেখছি আহিতাগ্নি আর ও পাশাপাশি হয়তো বসছে, বা অনুভব আর পাশাপাশি বসছে, আমি কথা মানে বলছি, বা ত্রিধা অঙ্কিতা হয়তো পাশাপাশি বসছে, আমি কথা মানে বলছি, কিন্তু হঠাৎ 10-এ উঠে দেখছি এরা আর পাশাপাশি বসছে না। তখন তার মাথায় স্ট্রাইক করবে কি ব্যাপার, এরা 2 বছর একসাথে বসলো, পাশাপাশি বসছে, সুখ দুঃখের সঙ্গী, এরা সঙ্গিনী, হোয়াট এভার ইউ ক্যান সে,
এখন হঠাৎ কি হলো, ক্লাস 10-এরই একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, কি রে তোদেরকে আর একসাথে দেখা যায় না? বলছে স্যার আমি এখন রিপ্লেসড হয়ে গেছি। কার দ্বারা? বলছে ওই মেয়েটার দ্বারা আমি রিপ্লেসড হয়ে গেছি। ওরা 2-3 জন একটা গ্রুপ ছিল বন্ধু, খারাপ লাগে, দুঃখ পাস না। 11-এ উঠে বলছে না স্যার ঠিক আছে কোনো ব্যাপার নেই। সো দেখো সবাই সবার জায়গায় ঠিক আছে, সবাইকেই গুরুত্ব দিও। আমি চাই না কেউ তোমার বেস্ট ফ্রেন্ড হোক, আবার এটাও নয় যে কেউ তোমার বেস্ট শত্রুও হোক। সবাইকে নিয়ে চলো ভাই, পৃথিবী সবার জন্য। যে ও আমার বেস্ট ফ্রেন্ড বলে ওকে আমি সবসময় বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াবো, ঠিক আছে, এই কনসেপ্টটাও খুব ভুল। তুমি সবার সাথে সম্পর্ক ভালো রাখো, ঠিক আছে। তুমি কাউকে বেস্ট ফ্রেন্ড করতে গেলে কেউ না কেউ তোমার বেস্ট এনিমি হয়ে দাঁড়াবে। সো আমি এরকম কাউকে বেস্ট ফ্রেন্ড বানাই না ন্যাচারালি। সো আমার সবাই ফ্রেন্ড, আমার সবাই এনিমি। চলো ঠিক আছে। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? এই জায়গায় ক্লিয়ার হয়েছে? এবার তাহলে আমরা যদি সেই জিনিসটাকে গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই, কনসেপ্টটা শোনো, আমরা যদি সেই জিনিসটাকে গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই, তাহলে একটা বস্তুকে যদি আমি কত দূরে নিয়ে যাব যে তার আকর্ষণ বল শূন্য হয়ে যাবে, তাহলে কত দূরে হতে পারে? আমি ধরো এই একটা মার্কার, এই একটা মার্কার, এদেরকে দূরে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমেরিকা নিয়ে চলে গেলাম, একে এখানে রেখে দিলাম। অ্যাকর্ডিং টু নিউটন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবেই তো, হ্যাঁ না বলো? কেন? কত করবে? দূরত্ব তো তাদের মধ্যে আছে। কত দূরত্ব এখান থেকে আমেরিকা? যত দূরত্ব হোক, ধরে নিলাম আমি 10,000 কিলোমিটার। সো 10,000 কিলোমিটার যদি হয়, তাহলে 10,000 কিলোমিটার দূরে আকর্ষণ বল কি জিরো হয়ে যাবে? তো হবে না ভাই। আমি এখানে কথা বলছি কোটি কোটি কিলোমিটার দূরের কথা। যে আমি একটা মার্কারকে এখানে রাখলাম, একটাকে আমি ইউরেনাসে ভরে দিলাম, তাহলেও কি আকর্ষণ বল জিরো হবে? না, আকর্ষণ বল তো হবেই। কেন আকর্ষণ বল করবে না? করবে না আকর্ষণ বল? এ কি অবস্থা! অত দূর হলে কি হবে? তাহলে সূর্য কি করে আকর্ষণ করছে ইউরেনাসকে? হ্যাঁ বড়, কিন্তু তার ভর আছে, এরও তো ভর আছে, এর কি ভর নাই? তাহলে এর ভর যখন আছে, তাহলে ভালো করে শোনো, তাহলে এফ সমান G m1m2/r²। আর এর মান যদি থাকে, জি এর মান তো আছেই, এই দুটোর মানও যদি থাকে, এর মান কি জিরো হতে পারে? তাহলে এটাকে যদি আমি 5,000 কোটি কিলোমিটারে নিয়ে যাই, তাও তো এফ এর মান জিরো হবে না, হ্যাঁ না বলো? জিরো হবে কোনোদিনও? বাদ দাও। আমি এই গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে নিয়ে গিয়ে আরেকটা মার্কারকে রেখে দিলাম, কত দূর? কয়েক আলোক বর্ষ, যেটা তুমি কি তোমার 50 প্রজন্ম নাতিও পৌঁছাতে পারবে না ধরে নাও, তাও কি জিরো হবে? ম্যাথমেটিক্যালি তো হবে না, কিন্তু অ্যাকর্ডিং টু কিন্তু অ্যাকর্ডিং টু হিম তার মত অনুযায়ী হ্যাঁ স্যার জিরো হয়ে যাবে। কারণ কি এইখান থেকে স্যার ওইটুকু নিয়ে যান, তাহলে তো জিরো হয়ে যাবে। স্যার এখনই তো আকর্ষণ বল নাই, তাহলে তো লেগে যেত কাছে, ঠিক তো? তাহলে আমাদের এখন একটা ভ্রান্ত ধারণা আছে যে আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কতটা, আমরা এটাই তো বুঝতে পারছি না, ঠিক তো? স্যার যদি আমরা আকর্ষণ করতাম তাহলে একে অপর গায়ে চিপকে যেতাম, স্বাভাবিক হতো যে মার্কারটা চিপকে যেত, সব একে অপর গায়ে লেগে যেত। তাহলে আকর্ষণ বল কি হচ্ছে থাকা সত্ত্বেও আমরা তো তার প্রভাব বুঝতে পারছি না। আমি কি ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে আকর্ষণ বলের মানটা কত জানতে হবে, এটা আগে জানবো। জানার আগে আমরা এটা জেনে নিই তাহলে কোথায় গিয়ে জিরো হবে। ধরো কথা মানে বলছি এফ এর মান হবে জিরো। তাহলে এফ এর মান যদি জিরো হয়, যদি এফ এর মান জিরো হয়, কোথায় জিরো হবে? তাহলে জিরো সমান Gm1m2/r², এটা সমান জিরো, হ্যাঁ না বলো? আচ্ছা তুমি বলো জি এর মান কি জিরো হতে পারে? এটা ধ্রুবক, এখন তো দেখলে তার মান হয়, হ্যাঁ না বলো? আচ্ছা বস্তুর ভর কি জিরো? না। তাহলে এই তিনটে মান যদি জিরো না হয়, তাহলে 1/r² এর মানই কত হতে হবে? হ্যাঁ না বলো? এখন এইখান থেকে লেখা যায় যে আর এর ভ্যালু কত হতে হবে? ইনফিনিটি। মাথায় রাখবো 1/∞, এটাকে আমরা জিরো লিখি। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে অনেক দূর। এবারে এই অনেক দূরটা আবার খুব বাজে জিনিস। কেন? ধরো আমি কথা মানে বলছি যে তোমাকে যদি এখন হেঁটে যেতে বলে এখান থেকে আমেরিকা, তুমি বলবে স্যার ইনফিনিটি। ইনফিনিটি মানে অনেক দূর, স্যার আমি হেঁটে যেতে পারবো না, ঠিক তো? ঠিক তো? কথাটা কি আমি ভুল বলছি? আমাকে যদি এখন বলে ইনফিনিটি কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, অনেক স্যারই এটা বোঝাতে পারেন না, অ্যাকচুয়ালি বুঝে নাও কনসেপ্টটা। ইনফিনিটির কনসেপ্ট, ইনফিনিটি মানে অসীম। অসীম মানে কি? অসীম মানে যে কোনো একটা বস্তুকে আমি কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছি ভাবো। আমি যদি বলি তোমাকে এখন আমেরিকা নিয়ে যেতে বা আমেরিকা যেতে হেঁটে হেঁটে, তুমি বলবে স্যার অসীম, আমি হেঁটে হেঁটে পারবো না, ন্যাচারাল, ঠিক বলছি তো? কিন্তু আমি তোমাকে যদি একটা এরোপ্লেন দিয়ে দিই, তাহলে আর অসীম হবে? আমি 20-21 ঘন্টাতে আমেরিকা চলে যাবো, ইয়েস অর নো?
তেমনি ধরো আমি এখান থেকে বললাম যে রথতলা হেঁটে হেঁটে যাবো, যেতে পারবো ইজিলি। একটা পিঁপড়েকে বললাম, পারবে পিঁপড়ে যেতে? ও পাগল হয়ে যাবে। তাহলে দেখো অসীমের কনসেপ্টটা আলাদা। অসীম জিনিসটা বোঝাচ্ছে যে আমরা কি সিচুয়েশন আছে, আমি ঠিক বোঝাতে পারছি? যেমন আমি তোমাকে এখন বলি যে ধরো কোনো একজন যে ভৌত বিজ্ঞানে এবছর 7 থেকে 8-এ জাস্ট ফেল করতে করতে পাস করেছো, তাকে বলে দিলাম তুই পরের পরীক্ষায় আমাকে 70 পেয়ে দেখা, তার ক্ষেত্রে তো অসীমই ব্যাপার হয়ে গেল না? যে স্যার আপনি কি এসব যাতা বলছেন, কিছু একটা মুখে এলো আপনি বলে দিচ্ছেন। আবার ধরো কেউ একজন যে 70-এ 65-66 পেয়েছে, তাকে বলছি তুই পরের বার 70-এ 0 পেয়ে দেখা, তার ক্ষেত্রেও তো অসীম ব্যাপার। অসীম ব্যাপারের সাথে সাথে ভয়ানক ব্যাপার, যে বাড়িতে থাকতে পারবো না স্যার এরকম করলে, আপনি কি বলছেন আমাকে? সো কনসেপ্ট হচ্ছে সিচুয়েশনের। সো সিচুয়েশনের আমাকে এখান থেকে যদি এখন বলে যে এখান থেকে তুমি কোথায় যাও, ধরো নৈহাটি, হেঁটে হেঁটে, তাহলে তো দূর অনেক আমার কাছে, কিন্তু একটা ডাইনোসরের কাছে তো এটা কিছুই না। কনসেপ্ট ভাবো। তাহলে আমরা যে অসীম কথাটা বলছি, অসীম, এই অসীমের কনসেপ্টটা হচ্ছে সিচুয়েশন, তুমি কিভাবে আছো তার উপর ভিত্তি করে, কি আছে তার উপর ভিত্তি করে। তাহলে আমরা মাথায় রাখবো 1 অসীম মানে কত হয়? 0। অসীম মানে কি? অনেক বড়। এবার 1-কে যদি অনেক বড় কিছু দিয়ে ভাগ করো, তার মান কি তো হবে? 0ই তো হবে, হ্যাঁ না বলো? সেই জন্য এটাকে 0 বলি। তার মানে আমরা মাথায় রাখবো যে মহাকর্ষ বল অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে, হ্যাঁ না বলো? এটার মানে বোঝায়। যদি কোয়েশ্চেন দেয় যে দেখাও মহাকর্ষ বল অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে, তুমি এতটুকু ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে মহাকর্ষ বল অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে। কি ব্যাপার, তো কাশি হচ্ছে? আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে মহাকর্ষ বল অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে যদি আমাদেরকে বলে, তাহলে এটা লিখবো। আমি কি বলতে পারলাম জিনিসটা? ওকে, আমরা এবার বলছিলাম মহাকর্ষ বল স্যার কতটা তীব্র, যে দুটো মার্কার কাছাকাছি লেগে যাচ্ছে, আপনি বলছেন স্যার আকর্ষণ বল করছে, কত করছে। চলো, আচ্ছা মার্কার তো খুব হালকা জিনিস নাকি? আমরা 1 কেজি ভর নিচ্ছি, 1 কেজি ভর তো ভারী, তাহলে 1 কেজি ভরে দুটো বস্তুকে নিচ্ছি। আচ্ছা আমরা পৃথিবীর ওপরেই বসে আছি, ঠিক তো? তাহলে এখন যদি পৃথিবীর ওপরেই বসে থাকি, তাহলে আমি ছোট্ট করে একটা জাস্ট ড্রয়িং করে নিচ্ছি। কেমন? যে ধরো এটা পৃথিবী, ধরো জাস্ট ইমাজিন করো এটা পৃথিবীর একটা অংশ। এখন একটা বস্তু এখানে রাখা আছে, তার ভর হচ্ছে স্যার 1 কেজি, মানে এটা হচ্ছে m1। আর একটা বস্তু ধরো এখানে রাখা আছে, তার ভর হচ্ছে m2, সেটা হচ্ছে 1 কেজি, মানে আমি 1 কেজি ভরের দুটো বস্তু নিয়েছি। এবং আমি এও ধরেছি যে তাদের মধ্যে দূরত্ব স্যার 1 মিটার, ঠিক তো? তাদের মধ্যে দূরত্ব কত? 1 মিটার। তাহলে যদি তাই হয়, তাহলে 1 কেজি ভরের দুটো বস্তু পরস্পরকে কত বল দ্বারা আকর্ষণ করছে সেটা একবার ভাবি। চলো, তাহলে ক্যাপিটাল এফ এর মান জি m1 m2 বাই আর স্কয়ার, আমি কি ঠিক লিখলাম? তাহলে ক্যাপিটাল জি এর মান কত স্যার? 6.67, তোমাদের বইয়ে লেখা আছে কত? 10⁻11, হ্যাঁ না বলো? এটা জি এর মান। m1 এর মান কত স্যার? 1। m2 এর মান কত স্যার? 1। আর এর মান কত স্যার? 1। তাহলে ক্যাপিটাল এফ এর মান 6.67 বাই 10⁻11, মানে 1 এর পিছনে কটা শূন্য হবে? চলো লিখতে শুরু, গুনতে শুরু কর। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার তোমরা জানো দশমিক যদি তুলে দাও, এটাকে উপরে নিয়ে গেলে এই দশমিকটা বাঁদিকে সরতে থাকে, ইয়েস অর নো? তাহলে ক্যাপিটাল এফ এর মান কত হবে? দশমিক কটা ঘর সরবে? 10টা, 11টা ঘর সরবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর শুনবে। তার মানে লজিক্যালি 0.00 1 2 3 4 5 6 7 8 9 10 6 6 7, ঠিক বলছি? আচ্ছা এই বলটার মান কি প্রায় 0-র সাথে সমান, হ্যাঁ না বলো? প্রায় তো 0। আরে ভাই 0 পয়েন্টের পর 10টা শূন্য, তারপর কিছু শুরু হচ্ছে। তাহলে এই বলটার মান কি প্রায়? এটাকে বলো, জানো তো প্রায় চিহ্ন হলে প্রায় 0, প্রায় 0 না? প্রায় 0ই তো। তাহলে যদি প্রায় 0 হয়, তাহলে দুটো 1 কেজি ভরের বস্তু পাশাপাশি রাখলে তারা কি পরস্পরকে আকর্ষণ করবে? কেন আকর্ষণ বলের মান কত দাঁড়াচ্ছে? প্রায় 0, প্রায় 0। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? বুঝলাম না? এই দুটো 1 কেজি ভরের বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, ফর্মুলা জানো তো বাবা?
এই বসালাম, তাহলে এই 6.67 বাই এটা লেখা যাবে, এই যে এটা মানে এটা লেখা যাবে, জানো তো? আচ্ছা বলো তো দেখি যে 10 কিউব মানে কত হয়? দাঁড়াও দাঁড়াও, 10 কিউব মানে কি? 3 বার 10। কি করবো, 10 10 লিখে দেবো, 10 10 10 এরকম লিখে দেবো? কি লিখবো? 10 ইন্টু 10 ইন্টু 10 তাহলে কত হলো? 1000। 10 কিউব মানে একের পিছনে 3টে শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 11 মানে একের পিছনে কটা শূন্য হবে? তাই তো করেছি। এবার দশমিক যদি তুলে দিয়ে এটাকে উপরে পাঠানো যাবে, এরকম বাঁ দিকে সরে যাবে, তাহলে এটার মান তো প্রায় জিরোর কাছাকাছি। তাহলে আমরা দেখলাম ক্যাপিটাল এফ এর মান প্রায় জিরোর কাছাকাছি হচ্ছে, সেজন্য দুটো বস্তু পরস্পরকে কি করছে না, আকর্ষণ করছে না। আমি কি বলতে পারলাম? ঠিক বলতে পারছি ব্যাপারটা? তাহলে লজিক্যালি যে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করলেও তারা পরস্পরকে কি করছে না, একে অপরের জায়গায় গিয়ে বা একে অপরকে গিয়ে আটকে যাচ্ছে না। কেন? তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কি হচ্ছে, খুবই কম, প্রায় কত, প্রায় জিরো। বলতে পারলাম? এবার একটা কথা বলো, যে নিউটনের তৃতীয় গতি সূত্র তো আমরা পড়েছি। সূত্রটা কি? যে কোনো বস্তুকে যদি ক্রিয়া করা হয় প্রতিক্রিয়া পাবো। তার মানে তুমি ভাবো যে পৃথিবী আমাকে যে বল দিয়ে টানছে, আমিও তো পৃথিবীকে সে বল দিয়েই টানছি, ঠিক তো? তাহলে তুমি জাস্ট এইভাবে ভাবো যে আমি পৃথিবীকে যে বল দিয়ে টানছি, পৃথিবীও আমাকে সেই বল দিয়েই টানছে, ঠিক কি না? বল তো সেম। তাহলে আমি যদি এভাবে ভাবি, একটা আপেল গাছ থেকে আপেল পড়ছে, তাহলে আপেলটা কেন পৃথিবীর দিকে যাচ্ছে? পৃথিবী তো নিজে আপেলের দিকে ছুটতে পারত। এবার বলিস না স্যার পৃথিবীর ভর অনেক বেশি, ক্রিয়া প্রতিক্রিয়া তো। ঠিক কোশ্চেনটা বোঝাতে পারছি? কোশ্চেনটা হচ্ছে একটা গাছ থেকে আপেল পড়ছে, আপেলটা সবসময় গাছ থেকে পড়ে পৃথিবীর দিকে যায়, এমন হয় না যে পৃথিবীটা আপেলের দিকে যাচ্ছে। হবে না যে গাছ থেকে পড়ছে, আপেলটা দাঁড়িয়ে গেল, পৃথিবী শুট করে দিকে উঠে গেল? হতে পারতো তো? হতে পারতো না? ক্রিয়া প্রতিক্রিয়া তো তাই বলে যে স্যার হওয়া উচিত। এবার হচ্ছে না কেন, সেটা নিয়ে ভাবি তাহলে একটু। এই কোশ্চেনটা কি ভ্যালিড কোশ্চেন? বোঝাতে পারছি কোশ্চেনটা? কোশ্চেনটা বুঝতে পারছিস তো ভ্যালিড? যে আমি এরকম করে যদি জাম্প করি, তাহলে আমি কেন পৃথিবীতে নামবো? আমি জাম্প করলে পৃথিবী আমার সঙ্গে উপরে উঠতে পারতো, এরকম দেবে কোশ্চেন। ঠিক তো? কোশ্চেনটা বোঝাতে পারছি? তাহলে চলো একটা কথা বলি। ধরো এটা হচ্ছে পৃথিবী, পুরো পৃথিবী আঁকছি না, গোল। আমি ধরলাম পৃথিবীতে সুন্দর একটা আপেল রাখা আছে, আমি তো আপেল আঁকতে পারি না, আমি গোল এঁকে দিলাম, এটা একটা আপেল। ঠিক আছে, আস্তে। আপেলের ভর স্মল এম কত? আমি ধরলাম একটা বিশাল বড় মাপের আপেল হলে 500 গ্রাম হবে, তার বেশি বড় তো আপেল পাওয়া যাবে না, 1 কেজি ওজনের আপেল পাওয়া যায় না, এটা বড় একটা 500 গ্রামের একটা আপেল। ঠিক আছে, আমি যা দেখাচ্ছি তরমুজ হবে, হোয়াট এভার, ঠিক আছে, আমি 1 কেজি ভর একটা তরমুজই ধরো, আবার তরমুজ 1 কেজি ভর হয় না, 2-4 কেজি ওজনের হয়, হোয়াট এভার, একটা 1 কেজি ভরের কিছু বস্তু রাখা আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এখান থেকে দূরত্ব কত? না তো স্যার পৃথিবীর ব্যাসার্ধ আর। আমি কি ঠিক লিখতে পারলাম, বোঝাতে পারলাম? হ্যাঁ না বলবে? ঠিক বলছি? তাহলে এখন লজিক্যালি এই বস্তুটাকে পৃথিবীর ভর যদি এম হয়, এই দিকে একটা বল দিয়ে টানছে, হ্যাঁ না বলো? আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? মানে আমি পৃথিবীর ওপর যদি এই মার্কারটাকে রাখি, তাহলে মার্কারটার উপর পৃথিবী একটা আকর্ষণ বল কাজ করছে, ঠিক তো? কি করে বুঝবো স্যার? দেখবে এই দেখো, এই ছেড়ে দিলে পড়ে যাচ্ছে, ঠিক বলছি তো? পৃথিবী টানছে বলেই তো পড়ে যাচ্ছে ও, পৃথিবী না টানলে তো পড়তো না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এই বস্তুটার উপর পৃথিবী একটা আকর্ষণ বল কাজ করছে এবং নিচের দিকে সেটা কাজ করছে, আমি ঠিক বোঝাতে পারলাম? এবং তার মান কত স্যার? তার মান হবে ক্যাপিটাল এফ ই, লিখলাম ই মানে আর্থ, আর্থ মানে পৃথিবী, ওকে পৃথিবী টানছে, আমি কি বোঝাতে পারলাম? পৃথিবী টানছে। কত? না তো স্যার জি এম, এম কার ভর? পৃথিবীর, স্মল এম কার ভর? ওই ছোট আপেলটার, বাই আর স্কয়ার। আমি কি ঠিক লিখতে পারলাম? এটা কি? না তো এটা পৃথিবীর দ্বারা, পৃথিবীর দ্বারা আকর্ষণ বল, বুঝতে পারলাম? এটা হলো পৃথিবীর দ্বারা আকর্ষণ বল, পৃথিবীর দ্বারা আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবী এই বলটা দিয়ে ওই বস্তুটাকে নিচের দিকে টানছে, আমি কি ঠিক বোঝাতে পারলাম? এখন
এখন এই বস্তুটাকে যদি নিচের দিকে টানে তাহলে বস্তুটার মধ্যে কি একটা ত্বরণ সৃষ্টি হবে, হ্যাঁ না না বলো? কারণ বল থাকলে কি থাকে, ত্বরণ। এবার ত্বরণ বার করতে গেলে বস্তুর ভর দিয়ে ভাগ করতে হয়, হ্যাঁ না না বলো? তাহলে যদি আমি বস্তুর ত্বরণ বার করতে চাই, এটা হচ্ছে বস্তুর ত্বরণ, বস্তুর ত্বরণ, সেই জন্য এটা এ লিখছি যে এ বি বস্তুর ত্বরণ কত হবে, কত হবে না? তো পৃথিবী যে বল দিয়ে টানছে বাই বস্তুটার ভর, হ্যাঁ না না বলো? ঠিক বলছি তো? পৃথিবী যে বল দিয়ে টানছে বাই বস্তুর ভর হবে তো, ত্বরণ মানে কি, বল বাই ভর। তাহলে কত হবে না? তো স্যার জি এম এম বাই আর স্কোয়ার, আর এম দিয়ে ভাগ করুন, তাহলে এ বি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তার মানে বস্তুর ওপর এতটা ত্বরণ কাজ করছে, বুঝতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ বস্তুকে এ বি ত্বরণ দিয়ে পৃথিবী টানছে, ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে বস্তুকে পৃথিবী এ বি ত্বরণ দিয়ে টানছে, ঠিক আছে, ওকে। এখন আমরা যদি এইভাবেও ভাবি যে এই বস্তুটাও তো পৃথিবীকে টানছে, হ্যাঁ না না বলে? তার মানে বস্তুটা পৃথিবীকে টানছে, তাহলে এটা ছিল পৃথিবীর দ্বারা আকর্ষণ বল। এবার যদি আমরা বস্তুর দ্বারা আকর্ষণ বল বার করি, তাহলে বস্তুর দ্বারা আকর্ষণ বল কত হবে, এটাকে আমরা লিখছি এফ বি। তাহলে বস্তু, বি মানে বডি, বডি মানে কি, বস্তু। বস্তুর দ্বারা আকর্ষণ বল কত হবে না? তো স্যার ফর্মুলা তো সেম, জিএমএম বাই কত হবে, আর স্কোয়ার। এবার তুমি ভাবো বস্তু ও পৃথিবীকে টানছে, তাহলে পৃথিবীরও তো ত্বরণ সৃষ্টি হওয়া উচিত, হ্যাঁ না না বলো? তাহলে পৃথিবীর ত্বরণ বার করতে গেলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে, পৃথিবীর ভর, হ্যাঁ না না বলো? তাহলে এবার যদি আমরা পৃথিবীর ত্বরণ বার করতে চাই, পৃথিবীর ত্বরণ, তাহলে পৃথিবীর ত্বরণকে আমরা লিখবো এ ই দ্বারা, এটা হবে এফ বি বাই ক্যাপিটাল এম। এটা মান কত হবে, এফ বির মান জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম সমান এ ই সমান জি এম বাই স্মল এম বাই আর স্কোয়ার। এটা এলো আমার পৃথিবীর ত্বরণ। তাহলে আমরা দুটো ত্বরণ পেলাম, একটা বস্তুর ত্বরণ আর একটা পৃথিবীর ত্বরণ। আমরা যদি বস্তুর ত্বরণকে পৃথিবীর ত্বরণ দিয়ে ভাগ করি, এ বি বাই এ ই করি, বস্তুর ত্বরণ মানে কি, পৃথিবী কি বস্তুকে যে ত্বরণে টানছে, হ্যাঁ না বলো? আর এই কি, বস্তু পৃথিবীকে যে ত্বরণ দিয়ে টানছে, ঠিক বলছি তো? তার মানে আমি বস্তু, আমাকে পৃথিবী টানছে এই ত্বরণ দিয়ে, আর আমি পৃথিবীকে টানছি এই ত্বরণ দিয়ে, হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? এটা দেখো তাই করেছি আমি, সিম্পল খেলা। তাহলে কত হবে স্যার, এ বির মানটা আগে বসান তো আপনি, আগে জি এম বাই আর স্কোয়ার, আর এখানে কত লিখবো, জি স্মল এম বাই আর স্কোয়ার। আমি কি ঠিক লিখলাম? তাহলে যদি দেখি জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি এম, আর স্কোয়ার জি জি, তাহলে পড়ে থাকলো কত, এম বাই স্মল এম, কোনটা মানে, এ বি বাই এ। এবার বলো এম মানে কিসের ভর, পৃথিবীর ভর। স্মল এম মানে কার ভর, বস্তুর ভর। ভাই বলতো কার ভর বেশি, পৃথিবীর ভর অনেক বেশি। আমার ভর 90 কেজি, আর পৃথিবীর ভর 6-এর পিছনে 24টা শূন্য কেজি। তাহলে কত বেশি পৃথিবীর ভর, অনেক বেশি। তাহলে এটার মান যদি অনেক বেশি হয়, তাহলে আমি যদি এইভাবে লিখি এম বাই স্মল এম এর মান কি হচ্ছে, 1-এর থেকে অনেক বেশি, এটা লেখা যায়? তোরা বলবি স্যার আপনারা তো একটা চিহ্ন দিতাম নাকি, হ্যাঁ না না বল? এইটা মানে হচ্ছে অনেক বেশি। এবারে তিনটে দিয়ে দিয়ে অনেক অনেক বেশি হয়ে যাবে, থাক অনেক অনেক বেশি হোক। তাহলে এটা অনেক বেশি, তো এটার মান যদি 1-এর থেকে অনেক বেশি হয়, তাহলে নিশ্চয়ই এ বিরও মান 8 থেকে কি হবে, অনেক বেশি, হ্যাঁ না না বল? কারণ এই মানটা যদি অনেক বেশি হয় তাহলে এ বির মানটা তো 8 থেকে কি হবে, অনেক বেশি। অতএব এ বির মান নিশ্চয় 8 থেকে অনেক বেশি হবে। তার মানে বস্তুতে উৎপন্ন ত্বরণ পৃথিবীতে উৎপন্ন ত্বরণের থেকে অনেক বেশি। মানে আমি পৃথিবীকে যে ত্বরণে তৈরি করলাম তার থেকে পৃথিবী আমাকে অনেক ত্বরণ নিয়ে নিচে টানছে। তাহলে স্বাভাবিকভাবে আমার ত্বরণ যেহেতু নিচে নামা অনেক বেশি, তাহলে আমি নিচে নামবো নাকি পৃথিবী উপরে উঠবে, আমি নিচে নামবো। বুঝতে পারলাম ব্যাপারটা?
তাহলে এই কনসেপ্টটা আমাদের অনেক সময় মিশনের কোশ্চেন এটা দেয়, নর্মাল স্কুলে দেয় না এগুলো, কিন্তু মিশনের কোশ্চেন এটা দেয়, সেজন্য আমি করিয়ে রাখলাম, যাদের মনে হয় অ্যাডভান্স স্টাডিতে পড়ে রাখতে পারো। আমি কি বলতে পারলাম? ওকে, মহাকর্ষ সূত্র বা নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি, দেখো এগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা ব্যাখ্যা করতে পারি যে জোয়ার ভাটা সম্বন্ধিত তথ্য, যে যখন আমরা বলি যে সূর্য, পৃথিবী, চাঁদ এক সরলরেখায় চলে আসে, তখন কি হয়? তখন জোয়ার বেশি পরিমাণে হয়, ভাটাও বেশি হয়, নাকি? ভরা কোটাল, মোরা কোটাল এরকম উল্লেখ করা হয় টার্মগুলো। তাহলে ভরা কোটাল পড়িসনি? পড়বি ভবিষ্যতে হয়তো কোনো একদিন, ঠিক আছে? তাহলে জোয়ার ভাটার পরিমাণ বেড়ে যায়, ঠিক বলছি তো? তাহলে এই মহাকর্ষ বলের সাহায্যে আমরা জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে পারি খুব সহজে, ঠিক আছে? সো আমাদের নোটসের 23 নম্বর পেজে এই ঘটনাগুলো দেওয়া আছে, তোমরা এটা একটু দেখতে পারো, ঠিক আছে? ওকে, এবার নিউটনের মহাকর্ষ সূত্রের নির্ভুলতা বা সীমাবদ্ধতা। দেখো, আমরা কোনো একটা সূত্র দেব, সেই সূত্রের কিছু সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতাটা মানে কি? মানে যেখানে যেখানে সূত্রটা ঠিকমতো কাজ করে না। নিউটনের সূত্র মোটামুটি সব জায়গাতেই কাজ করে রে ভাই, দু একটা জায়গা বাদে। কি কি? নাম্বার 1, আমরা যদি অণু পরমাণুর ভেতরে ঢুকি, 7-এ তোমরা পড়েছো যে পরমাণু কি কি দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবার এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ভেতরে যে ঢুকি, তখন দেখবো নিউটনের মহাকর্ষ সূত্র আর কাজ ঠিক মতো করে না। আবার আমরা যদি দেখি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেই সমস্ত জায়গাতেও নিউটনের মহাকর্ষ সূত্রে কিছুটা সীমাবদ্ধতা দেখা যায়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এখন আমরা যদি খুব সহজ করে একটা তথ্য বলি, আমরা মহাকর্ষ সূত্র শুরুতে বলেছিলাম দুটি বিন্দু বস্তুর মধ্যে, ঠিক বলছি তো? আকর্ষণ বলের মান, এভাবে শুরু করেছিলাম তো? আমরা কেন বিন্দু কথাটা ইউজ করলাম? হোয়াই উই ইউজ পয়েন্ট? আমরা কেন বিন্দু কথাটা ইউজ করলাম? আমরা সিম্পল বলতে পারতাম দুটো বস্তু। এবার দুটো বস্তু যদি এরকম ভারী ভারী নেই, এরা কি কোনোদিন পয়েন্ট বা বিন্দু? না স্যার, এরা তো দেখতে পাচ্ছি অনেক বিন্দুর সমষ্টি। হ্যাঁ না না বলো? তাহলে এদের ক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করা খুব জটিল ব্যাপার, কারণ আমাকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করতে গেলে বিন্দু আঁকতে হবে। তাহলে স্যার সূর্যও তো বিন্দু নয়। হ্যাঁ না না বলো? চাঁদও তো বিন্দু নয়, পৃথিবী, এরা তো কেউই বিন্দু নয়, এরা তো বিশাল বড় বড় গ্রহ। তাহলে কি করে হলো স্যার? এদের ক্ষেত্রে কি করে আমি নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করতে পারছি? পারছি প্রয়োগ করতে। তার একটা সিম্পল ব্যাখ্যা দিয়ে। কি রকম? যে দুটো বস্তুকে আমরা বিন্দু ভাবছি না, আমরা একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে তাল গাছটার দিকে যদি তাকাই, তাহলে দেখবো এক পায়ে দাঁড়িয়ে আছে, তাই না? তাল গাছটার নম্বর লম্বা। কিন্তু আমি যদি তাল গাছ থেকে আস্তে আস্তে দূরে যেতে থাকি, ধরো আমি 500 মিটার দূরে গেলাম, তাল গাছটাকে কেমন লাগবে? ছোট লাগবে। হ্যাঁ না না বলো? আমি যে আরো 500 মিটার যাই, আরো ছোট লাগবে। এরকম 500 মিটার যেতে 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 এমন একটা টাইম কি আসবে যেখানে আমি সেই তাল গাছটাকে একটা পয়েন্টের মতো দেখবো? হ্যাঁ না না বলো? তার মানে সূর্য নিজেও বিন্দু নয়, পৃথিবীও বিন্দু নয়, কিন্তু সূর্য আর পৃথিবীর মাঝে গ্যাপ কত আছে? 15 কোটি কিলোমিটার। এবার এখানে সূর্য, এখানে পৃথিবী, আমি 15 কোটি কিলোমিটার মাঝখান থেকে যদি দেখি, দুটোকে কি দেখবো? বিন্দু বিন্দু আকারে। হ্যাঁ না না বলো? তার মানে দুটো বস্তুর মধ্যে যদি দূরত্বের মান অনেক বেশি হয়ে যায়, তখন তাদেরকে বিন্দু আকারে কনসিডার করা যায়। হ্যাঁ না না বলো? দুটোকে বিন্দু আকারে কনসিডার করা যায়। যেমন আমি খুব ছোট করে লিখলাম এই জায়গাটায়, আমি এটাকে গোল লিখেছি, অনেক দূর থেকে এটাকে দেখলে মনে হবে একটা ডট আঁকা আছে। হ্যাঁ না না বলো? লাস্টের বেঞ্চ এটা হয়তো ডট দেখছে, তোমরা মনে হবে যে না গোল আছে, না আমি আরো ছোট করে দিলাম। এটা বলো তো কি আছে, ডট না গোল? আর বলতে পারবে না, কিন্তু গোল আছে। কিন্তু লাস্টে যদি আমি আরো দূরে পাঠিয়ে দিই, তাহলে কি বলবো? এটা ডট আছে। তাহলে এটাকে পয়েন্ট আকারে ভাববো কখন? যখন দূরে চলে যাব। তার মানে দুটো বস্তুর মধ্যে যদি দূরত্বের মান অনেক বাড়িয়ে দেওয়া হয়, এই দুটোকে অ্যাজ এ কি দেখা যাবে? পয়েন্ট। সেক্ষেত্রে কি নিউটনের তাহলে মহাকর্ষ সূত্রকে প্রয়োগ করা যাবে? হ্যাঁ স্যার যাবে। তাহলে এই কোশ্চেনটা মিশনে গতবার বা তার আগের বার দিয়েছিল যে চন্দ্র, সূর্য, এই যে যাবতীয় জ্যোতিষ্ক আছে, এরা তো কেউ বিন্দু নয়। রামকৃষ্ণ মিশন দিয়েছিল বরানগর। তা সত্ত্বেও আমরা এখানে কেন মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করতে পারছি? তার কারণটা হচ্ছে কি, যে এদের মধ্যবর্তী দূরত্ব এতই বেশি যে এদেরকে আমরা পয়েন্ট বা বিন্দু আকারে কল্পনা করা হয়, ঠিক আছে? বা এদেরকে কল্পনা আকার করতে পারছি আমরা। ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা? বোঝাতে পেরেছি? চলো এবার আমরা পড়বো অভিকর্ষ।
মহাকর্ষ কি পুরো বোঝাতে পেরেছি? পুরো মহাকর্ষ ক্লিয়ার হয়েছে। এবার আমরা পড়বো অভিকর্ষ। তারাগুলো এই জন্য অনেক দূরে আছে এবং সেগুলো তো পয়েন্ট বিন্দু বিন্দু আকারে আসছে, সোর্স থেকে অনেক দূর থেকে আসছে বলে সেগুলোকে পয়েন্ট আকারে দেখাচ্ছে। কথাটা ঠিক বলেছো তুমি একদম। আচ্ছা, হলো দূর। অভিকর্ষ কাকে বলে? পৃথিবীর মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বলি। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর আকর্ষণকে আমরা কি বলছি? মহাকর্ষ। কিন্তু পৃথিবীর আশেপাশের আকর্ষণ বলগুলোকে আমরা কি বলছি? অভিকর্ষ। তাহলে পৃথিবীর মহাকর্ষ বলকে আমরা কি বলছি? অভিকর্ষ বল। বুঝতে পেরেছি? অর্থাৎ পৃথিবীতে থাকা কোনো বস্তু যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের দিকে টেনে নেয় তাকে বলি আমরা অভিকর্ষ বল। অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? যেমন আমরা যে একটা মার্কারকে উপরে ছুড়ে দিই সেটা পৃথিবীতেই চলে আসছে, তার রিজন হচ্ছে কি? যে অভিকর্ষ, পৃথিবী টানছে বলে। এটা কি মহাকর্ষ নয়? হ্যাঁ মহাকর্ষই, কিন্তু পৃথিবী বলে নাম কি দিয়েছি আমরা? অভিকর্ষ। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? এখন যদি পৃথিবীর অভিকর্ষের কথা ভাবি তাহলে দেখো এই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। কি জিনিসটা? যে পৃথিবীতে, তাহলে এটা পৃথিবী নিয়ে আলোচনা করছিলাম তো, তাহলে পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুর মধ্যে কি এই ত্বরণটা কাজ করছে? হ্যাঁ না বলো? এটা ত্বরণ তো। তাহলে পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুর মধ্যে দেখো এই ত্বরণটা কাজ করছে। আচ্ছা, এই ত্বরণটা কি বস্তুর ভরের উপর নির্ভর করছে? না স্যার। ক্যাপিটাল এমটা কার ভর? পৃথিবীর। পৃথিবীর ভর। তাহলে এই ত্বরণটা কখনোই বস্তুর উপর নির্ভর করছে না। মানে পৃথিবী একে যে ত্বরণ দিয়ে টানছে আমাকেও কি করছে? সেই ত্বরণে টানছে। মোবাইলটাকেও সেই ত্বরণে টানছে। সবকে একই ত্বরণ দিয়ে টানছে। তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে ত্বরণ দিয়ে টানে তাকে কি বলে? ফার্স্ট চ্যাপ্টারে পড়লাম অভিকর্ষজ ত্বরণ। আমি কি বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে? তাহলে এটাকে কি আমি অভিকর্ষজ ত্বরণ বলতে পারবো? হ্যাঁ না বলো? তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কি এইটাই হবে? হ্যাঁ না বলো? কেন? এই ত্বরণটাই তো পৃথিবী সবাইকে দিচ্ছে নিচের দিকে টানার জন্য। এবং এটাকে আমরা কি দিয়ে লিখবো বলো তো? স্মল জি দিয়ে লিখবো। তাহলে অভিকর্ষ ত্বরণকে কি দিয়ে লিখি? ফার্স্ট চ্যাপ্টার মনে পড়ছে? এবং এর মান তাহলে কত লিখবো স্যার? জিএম বাই কত হবে? আর স্কয়ার। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ না বলো? তাহলে এটা হচ্ছে স্মল জি এর মান। এটাই কি আমরা টেক্সট বুকে পেয়েছিলাম? মনে করে দেখো তো, মনে পড়ছে? ক্লিয়ার? এবং এখান থেকে আমরা কি লিখতে পারি? যে স্যার জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার। এটা মাথায় রাখবো। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এইটাই। এখন আমরা যদি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান বার করতে চাই, মানটা নিশ্চয়ই আমার মনে আছে, ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম। এসআই পদ্ধতিতে 9.8 হয়, মনে পড়ছে? আর সিজিএস এ কত হয়? 980 বা 981। এবার আমরা যদি ক্যাপিটাল জি এর মান বসাই স্যার 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কত? কেজি স্কোয়ার। পৃথিবীর ভর কত? আমি ধরে নিচ্ছি 6 ইন্টু 10⁻24 কেজি। আর ক্যাপিটাল আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ কেউ পারবে বলতে? আচ্ছা 6370 কে 6400 ধরে নিচ্ছি। তাহলে 6400 কি হবে? কিলোমিটার। কিন্তু কিলোমিটার রাখা যাবে না, কি করতে হবে? মিটার। তাই কিলোমিটার থেকে মিটার করলে কত দিয়ে গুণ করতে হয়? 1000। 1000 দিয়ে গুণ করলাম মানে এর পিছনে আরো কটা শূন্য বসাবো। তাহলে এটাই কি হলো? হ্যাঁ না বলো? তাহলে এখন যদি স্যার স্মল জি বার করতে চান তাহলে জি এম বাই আর স্কোয়ার, এটাই কি আমার ফর্মুলা? হ্যাঁ না বলো? তাহলে জি এর মান বসাই 6.67 ইন্টু 10⁻⁻11 এম, 6 ইন্টু 10⁻24। বিশ্বাস করো আমার বুকে সাহস নেই যে এই গুণ ভাগটা আমি করবো, বিলিভ মি, তার স্কোয়ার আবার। কিন্তু আমি যেহেতু জানি তাহলে এর মান কত হবে স্যার? 9. হ্যাঁ না বল? এর মান তো এটাই বেরোবে যাই করি। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। বুঝতে পারলাম আমি ব্যাপারটা? তাহলে এইটাই হচ্ছে আমার ক্যাপিটাল স্মল জি এর মান। আমার তো মুখস্থ আছে যে এটাই বেরোবে। এটা কে বলে দিয়েছে আমাকে? বহুকাল আগে ফার্স্ট চ্যাপ্টারই বলে দিয়েছে যে এটাই হবে তোমার। তাহলে তোমরা বাড়িতে ধৈর্য ধরে ক্যালকুলেটর নিয়ে বসে সারাদিন ব্যয় করে ক্যালকুলেট করতে পারো, আমার কোনো ব্যাপার নাই। দেখে নিও মিলছে কিনা, যে 9.8 আসছে কিনা। ঠিক আছে? হয়তো তোমাদের ক্যালকুলেশনে এরকম কিছু আসবে যে 9.79 এরকম কিছু আসবে। এইবার এটা মানেই কত হবে? ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, আমি কি বলতে পেরেছি? তাহলে অভিকর্ষ ত্বরণ বোঝালাম, অভিকর্ষ ত্বরণ বোঝালাম। এবার কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ যদি পেয়ে যাও আর তার যদি ভর পেয়ে যাও তাহলে তার ওজন বার করতে পারি। হ্যাঁ না বলো?
ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম, ওজন বার করা শিখিয়েছিলাম। তাহলে ওজন মানে কি বলেছিলাম? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ না না বলো? তাহলে কোনো বস্তুর ওজন যদি বার করতে হয়, ওজন, তাহলে আমরা লিখেছিলাম, মনে করে দেখো, ওজন মানে কত হয়? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। সরি, তার জন্য ডাব্লু সমান কত লিখি আমরা? এমজি, নাকি রে? এই এমজিটাই তো হচ্ছে বল যা পৃথিবী তার যে কোনো বস্তুর উপর নিচের দিকে টানছে, হ্যাঁ না না বলো? ঠিক বলছি? ঠিক বলছি? ওকে, একটা কোশ্চেন বা একটা পয়েন্ট লেখো। অভিকর্ষজ ত্বরণের সাথে পৃথিবীর ঘনত্বের সম্পর্ক, এটা বিশেষ করে মিশন যারা পড়ছো তারা একটু মন দিয়ে দেখবে, বিশেষ করে অন্যরাও দেখবে সবাই। অভিকর্ষ ত্বরণের সঙ্গে পৃথিবীর ঘনত্বের সম্পর্ক, বিশেষ করে মিশন দেবে চোখ ভালো করে। বাকিরা সবাই দেখো, আমি বলছি না কাউকে আন্ডার এস্টিমেট করছি না, সব স্কুল দুর্দান্ত পড়াশোনা করায়, কিন্তু এই কোশ্চেনটা মিশন দিয়েছিল। বলছি বাবা, অভিকর্ষজ ত্বরণের সঙ্গে পৃথিবীর গড় ঘনত্বের সম্পর্ক। তাহলে আমরা বার করতে চাইছি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সাথে গড় ঘনত্বের সম্পর্ক, ঠিক আছে? ওকে ওকে ওকে। আমরা কি এইটা জানি যে অভিকর্ষজ ত্বরণ জি সমান, স্যার, জি এম বাই আর স্কয়ার। চোখ কান বন্ধ করে এটা লিখতে পারবো? এটা কি শিখিয়ে দিলাম আজকে, হ্যাঁ না না বলো? এটা কি শিখিয়ে দিলাম আজকে? এখন এম মানে কি রে? এম মানে পৃথিবীর ভর, হ্যাঁ না না বল? পৃথিবীর ভর এম মানে কি ঘনত্ব ইন্টু আয়তন লেখা যায়, হ্যাঁ না না বল? ঘনত্ব ইন্টু আয়তন লিখতে পারবো? বল, ভর মানে ঘনত্ব ইন্টু আয়তন, হয়তো ফার্স্ট চ্যাপ্টারে শিখিয়েছি ভাই, ঠিক বলছি তো? তাহলে ভর ইকুয়াল টু কি হয়? ঘনত্ব ইন্টু আয়তন। এখন পৃথিবীর ঘনত্বকে আমি ডি ধরছি, ঘনত্বকে ডি। আচ্ছা, পৃথিবী দেখতে কেমন? পৃথিবীরই মতো নাকি রে? জিওয়েডের মতো। আমি জিওয়েডকে যদি বাদ দিই, পৃথিবীকে একটা গোলক ফুটবলের মতো ভাবছি ওরকম টাইপেরই। আলটিমেটলি তো ফুটবল টাইপেরই, খালি একটু এদিক চাপা এদিক থাপলা, এরকম টাইপের সাইজ, ঠিক আছে? তো ভূগোলের স্যার আবার রাগ করবে এগুলো শুনলে পরে, যে তুমি আমার পৃথিবীকে নিয়ে এরকম বলতে পারো না। পৃথিবী সবারই আমাদের, ওকে হোয়াট এভার। তো না, আসলে ভূগোলের সাবজেক্টে ভূ পৃথিবী আছে, তো সেজন্য স্যাররা নিজেদেরকে খুব রিলেট করে যে আমরা পৃথিবীর, ওকে হোয়াট এভার। সো ঘনত্বকে আমরা ডি লিখছি, এবার পৃথিবীকে ভাবছি সেটা ফুটবলের মতো ভাবছি, এবং এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। এবার ফুটবল হলেও পৃথিবী তো ফাঁপা নয়, হ্যাঁ না না বলো? পৃথিবী তো নিরেট, মানে লাইক শর্ট পাট বল, ইয়েস অর নো? এরকম ভাবতে পারো, শর্ট পাট বলের মতো, যার ঘনত্ব হচ্ছে ডি। এবার পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নয়, হ্যাঁ না না বলো? পৃথিবীর ওপরের ঘনত্ব কি কম, আর একদম নিচের ঘনত্ব কি বেশি, স্বাভাবিক। তো আমি ধরে নিচ্ছি একটা গড় ঘনত্ব ডি, ধরে নিচ্ছি যে পৃথিবীর ঘনত্ব। এবার পৃথিবীর নিরেট গোলক, তার আয়তন কত হবে? এইটাই তো সমস্যা, এইটা তো আমাদের পড়ানো হয় না স্যার। আমাদেরকে সমকোণী চৌপলের আয়তন বলেন, বলে দিতে পারবো, ঠিক বলছি তো? নাকি এটাও পড়ানো হয়নি এখনো? সমকোণী চৌপল বাদ দে, মনে রাখ যে নিরেট গোলক লাইক শর্ট পাট, নিরেট গোলকের আয়তন কত হয়? মনে রাখবো যে একটা গোলকের আয়তন হয়, ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ, 4/3 পাই আর কিউব। এটা মনে রাখবো যে একটা গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। পাই ছিল না বাবা? এ বাবা, পাই তোরা এখনো পড়িসনি, 6, 7, 7 আর 8 এ পড়ছিস। পাই মানে 22/7, পড়িসনি? পড়িসনি তো? এতে দেখ, টাকায় দিকে ছবি আঁকতে জানিস তো? এই শোন, ছবি আঁকতে জানিস তো? এটা দুটা দণ্ড আঁকলাম এরকম, এটা পাই বলে, ঠিক আছে? এটাকে মনে রাখবি, পয়াকার হস্যই পাই, ঠিক আছে? পায়ের মান বাদ দে, ক্লিয়ার? এটা মনে থাকবে, চাপ। এবার এটা নিয়ে আমি এখন বেশি বলতে যাবো না, কারণ আমার না হয় চ্যাপ্টার শেষ হবে না, এখন পাই বোঝাতে গেলে অনেক সমস্যা লেগে যাবে। চলো, এটা হচ্ছে আয়তন 4/3 পাই আর কিউব। পাইটা দেখো এইরকম লিখতে হয়, কি জিনিস হয় অঙ্কের স্যারকে জিজ্ঞেস করে নিও, স্যার পাই কি জিনিস বুঝিয়ে দিবে। এদিকে এসো, কারণ পায়ের দায়িত্বটা অঙ্কের স্যারের প্রতি বেশি, আমার দায়িত্ব কম। এবার তাহলে ঘনত্বকে আমি কি লিখবো? ডি, হ্যাঁ না না বলো? ঠিক বলছি তো?
আর আয়তন মানে কত স্যার মুখস্থ করে দিয়েছে, 4/3 পাই আর কিউব হয়। তাহলে স্যার 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কেন? পৃথিবীর ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর। হ্যাঁ না না বলো। তাহলে আমরা কি লিখলাম? 4/3 পাই আর কিউব। ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? ওকে। তাহলে এম মানে এটা যদি হয়, তাহলে এম এর মানটা কি এখানে বসাতে পারবো? হ্যাঁ না না বলো। না, কে বলি রে? স্মল জি সমান, অতএব এদিকে এদিকে প্লিজ কনসেন্ট্রেট হিয়ার। তাহলে জি বাই আর স্কয়ার রাখলাম নাকি, আর এম এর মানটা বসাচ্ছি। দেখো এম এর মান বড় বড় করে লিখে দিয়েছি, এই এম এর মান বসালাম। আচ্ছা তুমি বলো, আর স্কয়ারের সাথে কিউব কাটলে একটা আর পড়ে থাকবে, হ্যাঁ না না বল। ঠিক বলছি তো? কাটাকুটি না জানলে পরে একদিন এসো, বুঝিয়ে দিব। তাহলে কত হবে? তাহলে দেখো জি ডি 4 পাই আর বাই 3 জি, এটাই হবে। হ্যাঁ না না বলো। তাহলে আমি যদি ডি বার করতে চাই, তাহলে 3g সমান জিডি 4 পাই আর হবে না? হবে না? অতএব ডি সমান 3g বাই এটা হবে। হ্যাঁ না না বল। তাহলে ডি সমান 3g বাই 4 পাই আর জি। এইটা হচ্ছে আমার গড় ঘনত্ব সম্পর্ক। বারবার বলছি, শুধুমাত্র মিশন বা যাদের ইচ্ছা আছে তারাই পড়বে, আদারওয়াইজ নয়। পরীক্ষা খুব একটা দেয় না, কিন্তু আমি তো সব পড়াবো, সেই জন্য আমাকে সব পড়াতে হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এখন এই জিনিসটা আমরা বোঝাতে পেরে গেছি, ঠিক বলছি তো? এখন আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনি যে চাঁদে গেলে আমাদের ওজন কমে যায়, ঠিক বলছি তো? চাঁদে গেলে ওজন কমে যায়। তো চাঁদে গেলে ওজন কেন কমে যায়? কারণ চাঁদের ভর পৃথিবীর থেকে কম, আর চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর থেকে কম। এই দুটি কারণের জন্য আমাদের কি হয়, চাঁদের স্মল জি বা অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। অর্থাৎ দেখা গেছে বাই ক্যালকুলেশন, তোমরা দেখবে পেজ নাম্বার 25-এ আছে যে আমাদের এখানে চন্দ্রের ভর এটাকে আমরা এম লিখছি, চন্দ্রের ভর এম, মুন লিখলাম। চন্দ্রের ভর কত না, তো 7.34 ইন্টু 10⁻22 কেজি। আর চন্দ্রের ব্যাসার্ধ এটাকে লিখছি আর মুন মানে কি? চাঁদ। কত? 1.74 ইন্টু 10⁻6 এইটা। তাহলে এখন জি মুন কত হবে? জি মুন মানে কত না, তো স্যার ক্যাপিটাল জি এম মুন বাই আর মুনের হোল স্কয়ার। বল হ্যাঁ না না। দেখ এগুলোতে আমি লিখিনি, কিন্তু এখানে এম মুন আর মুন কেন লিখলাম? বোঝার জন্য যে এম মুনটা চাঁদের ভর আর আর মুনটা কি? চাঁদের ব্যাসার্ধ। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? তাই হয়, জি এর মান কত হয় স্যার? 6.67 ইন্টু 10⁻ কত? -11। এম মুনের মান কত স্যার? 7.34 ইন্টু 10⁻22। আর আর মুনের মান কত? 1.74 ইন্টু 10⁻6 তার হোল স্কয়ার। এটা যদি করো, এর ভ্যালু প্রায় আসে 1.625 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে জি মুন। ঠিক তো? জি মুন এটা। আর জি আর্থ, পৃথিবীর জি কত হয় না, তো স্যার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি কি ঠিক বললাম? ঠিক বলছি তো? এখন পৃথিবীর তো এটা হয়, হ্যাঁ না না বল। আর চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কত? এইটা। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কত? এইটা। এটা হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, ফর্মুলা দিয়ে বার করলাম। আর এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন এরপরে জি আর্থ মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বাই জি মুন, পৃথিবী নয় চাঁদের অভিকর্ষজ ত্বরণ যদি অনুপাত করি তাহলে কত হবে না, তো আচ্ছা জি মুন বাই জি আর্থ কর, সুবিধা হবে। তাহলে 1.625 বাই 9.8। আচ্ছা এই ভাগটা যদি করি, দেখ 6 ষোলো 96। হ্যাঁ বল 9.6। তাহলে এই ভাগটা প্রায় 1/6 সাথে মিলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে জি মুন সমান 1/6 ইন্টু কত? জি আর্থ। অর্থাৎ আমরা বলতে পারি চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কত ভাগ? 1/6। তার মানে লজিক্যালি কোন বস্তুর পৃথিবীতে যা ওজন হবে চাঁদে তার 1/6 ওজন হবে। হ্যাঁ না না বল।
কেন ওজন মানে একটু আগে পড়লাম জি, অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর উপর নির্ভর করে, ঠিক বলছি তো? এই টপিকটা তোমাদের হয়তো কঠিন লাগছে, আর লাগাটাও স্বাভাবিক, কারণ কি টপিকটা সত্যি কঠিন। অবভিয়াসলি বোঝারও অনেক বিষয় আছে, ভালো লাগছে বুঝতে, কিন্তু একটু কঠিনও লাগছে। তাহলে এই জায়গার জন্য বলছি আজকের ক্লাসটা, বিশেষ করে এরপরের ক্লাস অসুবিধা হবে না, আজকের ক্লাসটা সত্যি কঠিন। জানি না তোমাদের কঠিন লাগছে কিনা, কঠিন স্বাভাবিক। সেজন্য এই টপিকটা বলবো রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখে নিও, যদি কোনো অসুবিধা হয়। অসুবিধা হলে নোট ডাউন করবে এবং পরের দিন আমাকে আবার জিজ্ঞেস করবে যে স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। প্লিজ বলে দিও না স্যার সব বোঝান, বেকার হবে তাহলে আমার, প্লিজ। সেই জন্য আমি রেকর্ডেড ক্লাস রাখছি তোমাদের জন্য। রেকর্ডেড ক্লাস দেখো বাড়িতে, এখানে তো সব বুঝছো, কারণ বাড়ি গিয়ে হারিয়ে যায় অনেক সময়, ঠিক আছে? এখানে যা বোঝার বুঝছো, এবার বাড়ি যাওয়ার পথে ফুচকা খাচ্ছ, এই খাচ্ছ, ওই খাচ্ছ, খেতে 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 গিয়ে আসল পড়া হয়তো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এখন এখানে পড়ছে না, বসছে না, ভালো লাগছে না, ঠিক আছে? এদিকে ওদিকে চোখ দিচ্ছি নাকি, ভালো লাগছে চোখটা করতে? না না, ভালো লাগছে না তো, ঠিক আছে? তো পড়া হয়তো 100% এখানে বুঝছি না, কিন্তু চেষ্টা করো বোঝার। আমি যথেষ্ট এফোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এতটা এলাবোরেটলি কোনো স্যার জানি না আমি পড়াবেন কি না, তোমাদের যে পরিমাণ এলাবোরেটলি আমি পড়াচ্ছি এবার কম্পেয়ার করে দেখে নিও যে এইরকম ভাবে বোঝানো বা টেকনিক, ঠিক আছে? আমি নিজেকে রিজ মারছি না বা নিজে বড় বলছি না, বাট তোমাদের স্বার্থে এটা করছি, চেষ্টা করছি। যদি তোমরা না বোঝো তাহলে এটা আমার ফেলিয়ার হবে, যে আমি ফেল করে দেবো। তো তোমরা বোঝার চেষ্টা করো। টপিকটা বারবার বলছি ভাই, কঠিন টপিক। অবভিয়াসলি আগের চ্যাপ্টার খুব সোজা ছিল, কিন্তু এই টপিক যথেষ্ট সহজ, এই কঠিন টপিক। এরপরের টপিকটা আবার সহজ আসবে যখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো, ঠিক আছে? আবার পরের ক্লাস যেটা হবে সেটা আবার বোঝাবো না। তো এইটা একটু ম্যাথমেটিক্স আছে বেশি, তাই না? বারবার খালি অঙ্কের মতো জিনিস আছে বলে এই জায়গাটা একটু কঠিন লাগে আমাদের, ঠিক আছে? এবার তাহলে কোনো বস্তুর ওজন পৃথিবীতে যা হবে চাঁদে তার কত ভাগ হবে? 1/6। তাহলে বলো তো, পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 42 নিউটন হয়, চাঁদে কত হবে? 7 নিউটন, 1/6। এটা কি বার করতে পারবো? বোঝাতে পেরেছি সবাইকে? সবাইকে বোঝাতে পেরেছি? ওকে। তাহলে লজিক্যালি আমরা মোটামুটি দেখলাম যে পৃথিবীর ওজন কত হয়। এখন আমরা যদি কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিই তাহলে সেটা আবার পৃথিবীতে ফেরত আসে, ঠিক বলছি তো? তার মানে দেখবে, যদি আমরা খুব প্র্যাকটিক্যালি উদাহরণ নিই, যে একটা বন্ধুকে দিবে, দূরে যেত, তোর সাথে এখন কথা বলবো না, বন্ধুটা আবার কিছুক্ষণ পর আসে, বন্ধু বল না কি হয়েছে, ঠিক আছে? আবার অনেকের ইগো থাকে, সেগুলো বলে না, সেটা আলাদা কথা। এবার ধর আবার তাড়িয়ে দিলাম, ঠিক আছে, টিফিন পিরিয়ডে, ঠিক আছে? তো আবার কি করে বন্ধুরা, আবার কিছুক্ষণ পর এলো। এবার তুমি যদি এরকম 3-4 বার করো, তারপর দেখবে সে আর আসছে না, কারণ সে নিজের অকাত বুঝে গেছে যে ঠিক আছে এখানে আমি ফিট করি না, হোয়াট এভার, ছাড়ো। তেমনি ধরো একটা বস্তুকে আমি, আসতে প্লিজ, একটা বস্তুকে ধরো এরকম ভাবে ছুড়লাম, তাহলে সে কিছু দূর যাওয়ার পর আবার আসবে। এই বন্ধু, এটাকে সেই বন্ধু পাবো, ঠিক আছে? আরো জোরে ছুড়লাম, তাহলে আরো উঁচুতে গেল, দিয়ে আবার নেমে চলে এলো। এবার ধরো আমি ওকে এত জোরে বকেছি, এত জোরে ছুড়েছি, সে আর পৃথিবীতে ফিরেই এলো না। অর্থাৎ পৃথিবীর মোহমায়া ত্যাগ করে সে পৃথিবী থেকে বিলীন হয়ে পালিয়ে গেল, হতে পারে তো? তাহলে প্লিজ এদিকে একটু ধ্যান দাও, ঠিক আছে? ভাবনা কো মত সমঝো, ফিজিক্স কো সমঝো। যে তোমরা ভাবনাতে ঢুকে যাচ্ছ, বন্ধু মানে ক্লাসে চলে যাচ্ছি আমরা, হ্যাঁ বন্ধুকে তো এইভাবে তাড়িয়েছিলাম, ঠিক? নট লাইক দ্যাট, ওকে? প্লিজ কনসেন্ট্রেট হিয়ার। তাহলে আমরা একটা বস্তুকে যদি ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে আমি যদি এমন একটা বেগে ছুড়তে পারি তার ফলে সে আর পৃথিবীতে আসবে না, হতে পারে তো এরকম? আরে ভাই আমি সেই রকমই কালি বা আন্ডারটেকারের মতো লোক যে এত জোরে ছুটতে পারবো, হতে পারে তো? তাহলে সেই বেগকে বলা হয় মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। প্লিজ, মুক্তি বেগ কাকে বলে? মুক্তি মানে ও মুক্ত হয়ে যাচ্ছে। দেখো আমরা পৃথিবীর আন্ডারে বাউন্ড আছি। বাউন্ড মানে কি বলতো, আমরা আটকে আছি পৃথিবীতে, আমরা পৃথিবীর বাইরে যেতে পারছি না, এটাই সমস্যা। পৃথিবীর বাইরে গেলে আবার কোনো জগৎ নাই, সেটা বড় কথা। তো পৃথিবী থেকে বাইরে যদি বেরোতে চাই তাহলে আমাদেরকে পৃথিবী থেকে মুক্ত হতে হবে। দেখো আমরা পৃথিবী থেকে বাইরে যেতে চাইলে আমরা লাফিয়ে যেতে পারবো না। কেন লাফিয়ে যেতে পারবো না? কারণ কি পৃথিবী আমাকে অনেক বল দিয়ে টেনে ধরে রেখেছে, ইয়েস অর নো? তাহলে আমাকে পৃথিবীর এই বলের বিরুদ্ধে গিয়ে আরো দূর যেতে হবে, ইয়েস অর নো? বুঝতে পারছি তো? তাহলে কোনো একটা বস্তুকে নিশ্চয়ই এত জোরে ছুড়তে হবে, এত বেগ দিতে হবে যার ফলে সে পৃথিবীর মোহমায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। এই রকম বেগকে আমরা বলছি মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। পৃথিবীতে যে কোনো বস্তুর ক্ষেত্রে মুক্তি বেগের একটা নির্দিষ্ট মান আছে।
পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই মুক্তি বেগের ক্যালকুলেটিভ ভ্যালু হয়, ভিটাকে আমরা এইভাবে লিখি √2gr। বলো তো জিটা কি? অভিকর্ষ ত্বরণ। আর আর মানে কি? তাহলে এর উপর নির্ভর করছে, এবং এর মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোনো বস্তুকে যদি 11.2 কিলোমিটার 1 সেকেন্ডে বেগ দেওয়া হয়, অর্থাৎ সে যদি 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার যায়, তাহলে সে পৃথিবী ছেড়ে বাইরে বেরিয়ে পালিয়ে যাবে। এটা হচ্ছে তার মুক্তিবেগের মান। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে মুক্তিবেগের মান। সো 11.2 কিলোমিটার পার সেকেন্ড এত ভেলোসিটি দরকার একটা বস্তুর, যাতে করে সে পৃথিবী ছেড়ে বেরিয়ে যাবে। এটাকে বলবো আমরা মুক্তিবেগ। বেসিক্যালি রকেটের ক্ষেত্রে কিন্তু এই বেগটাই দেওয়া হয়, রকেটের ক্ষেত্রে এই বেগটাই দেওয়া হয়, এবং রকেটকে এইভাবেই পৃথিবীর বাইরে এত বেগ দিয়ে ছোড়া হয়। এখন রকেটকে সোজা না ছুড়ে একটু হেলিয়ে ছড়া হয়, তাহলে কি হয়? আমাদের বাধা বা বিপত্তির কারণটা অনেকটা কম আসে। সোজা হলে পরে যতটা পরিমাণ বাধা বা ফোর্স লাগে, একটু হেলিয়ে ছাড়লে পরে কম লাগে অপেক্ষাকৃত, সেজন্য হেলিয়ে ছড়া হয়। আবার এইভাবে ভাবো, এইভাবে ভাবো, জাস্ট এইভাবে ভাবো যে এটা ধরো পৃথিবী, এটা ধরো পৃথিবী। এবার পৃথিবীতে কোন রকেটকে সোজা না ছুড়ে আমরা এইভাবে ভাবো, এইভাবে জাস্ট এইভাবে ভাবো, একটা ক্রিকেট বল নিয়েছো, ক্রিকেট বলকে তুমি এইভাবে অ্যাঙ্গেলে ছুটছো, তাহলে ক্রিকেট বলটা এখান থেকে এইভাবে যাবে, হ্যাঁ না না বলো? এটা অনেক দূর, তাও আমি কথা মনে বলছি, এটা মিসাইলের কথাই ভাবো। আমি যদি আরো জোরে ছুটি তাহলে এইখান থেকে এত দূর যাবে। আমি যদি আরো জোরে ছুটতে পারি তাহলে পৃথিবীর বাইরে বেরিয়ে এরকম করে গোল গোল ঘুরতে পারবে। ইয়েস অর নো? তাহলে দেখো সোজা ছোড়ার থেকে একটু কাত করে ছোড়াটা আমার বেটার। ইয়েস অর নো? সেই জন্য রকেট উৎক্ষেপণের সময় আমি যদি ওকে সোজা না করে একটু অ্যাঙ্গেল করে দিই তাহলে অনেক বেটার হয়। ইয়েস অর নো? তাহলে এই ছবি থেকে সেই ডায়াগ্রামটা আমরা বুঝতে পারছি। এটাই ছিল আমাদের এই বইয়ের লাস্ট টপিক, যেটাকে আমি আগে বোঝানোর চেষ্টা করলাম। কেন? রিলেটিভ টু এর সাথে। কিন্তু এখানে বেগ কত দিতে আমাকে? এই বেগটাই দিতে হবে, হ্যাঁ না না বলো? এর থেকে কম দিলে হবে না। তার মানে এই বেগটার মান কত স্যার? যদি প্র্যাকটিক্যালি ভাবো, এখান থেকে শিয়ালদা তোমাকে 1 সেকেন্ডে যেতে হবে, এই হচ্ছে তার বেগের মান। এবার প্র্যাকটিক্যাল বুঝতে পারলো তো যে কি জিনিস? এই বেগ দেওয়া কিন্তু চারটিখানি কথা নয়, অসম্ভব ব্যাপার, বিশাল ব্যাপার। সেজন্য রকেটের পেছনে দেখবে প্রচুর ধোঁয়া বেরোয়। তার রিজনটাই হচ্ছে যে তাকে প্রচুর ভেলোসিটি দেওয়া হয়, এবং অত ভেলোসিটি পোড়াতে গেলে বা পেতে গেলে কয়লা পুড়িয়ে পাবে না বা ডিজেল পুড়িয়ে পাবে না। ওই বেগ অর্জন করতে চাইলে তোমাকে লিকুইড হাইড্রোজেনকে পোড়াতে হবে। তো জ্বালানি হিসেবে রকেটের ক্ষেত্রে কি ইউজ করা হয়? তরল হাইড্রোজেন। এই তরল হাইড্রোজেনকে পোড়ালে এত শক্তি তুমি পেতে পারো। ঠিক আছে, ওকে। আমরা আজকের মতো লাস্ট টপিক পড়বো, পতনশীল বস্তুর সূত্র। টপিক পতনশীল বস্তুর সূত্র। টপিক কি বুঝাতে পারলাম? মোটামুটি চেষ্টা করলাম যতটা পারলাম আমি ভাই বোঝানোর। আমি কি বোঝাতে পেরেছি কিছুটা হলেও? চ্যাপ্টারটা যতটা পড়লাম তার 50% কি বুঝতে পেরেছি? তাহলে অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ চ্যাপ্টারটা দেখো ম্যাথমেটিক্সের দিক দিয়ে অনেকটা। ঠিক আছে, পতনশীল বস্তুর সূত্র নয়, শত্রু নয়, সূত্র। দেখো, বিজ্ঞানী অ্যারিস্টটল বা তার আগে, বিজ্ঞানী বলবো না, দার্শনিক অ্যারিস্টটল বা তার আগে একটা ধারণা প্রচলিত ছিল যে ওপর থেকে যদি কোনো বস্তুকে ফেলা হয় তাহলে ভারী বস্তু সবসময় আগে পড়বে, হালকা বস্তু সবসময় পরে পড়বে। আর এটা তো ট্রু, তো ঠিকই তো, এটা ট্রু তো। পরবর্তী ক্ষেত্রে এগুলো যখন প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করা হলো, অর্থাৎ দেখানো হলো, তখনও দেখা গেল হ্যাঁ ঠিক, কিন্তু এর কারণ ব্যাখ্যা করা যায়নি। দার্শনিক অ্যারিস্টটল বা সমসাময়িক যারাই ছিলেন, এটা কিন্তু তার ব্যাখ্যা দিতে পারেননি যে কেন একটা ভারী বস্তু আগে পড়ছে আর একটা হালকা বস্তু পরে পড়ছে। এই পরীক্ষাটাই বিজ্ঞানী গ্যালিলিও তার বিখ্যাত পিসার হেলানো মিনারে গিয়ে করলেন। পিসাতে একটা মিনার আছে দেখবে হেলানো, এই হেলানো মিনারে গিয়ে করলেন। তিনি কি বললেন যে আমরা যখন এই পেপারটাকে ফেলবো আর এই মার্কারটাকে ফেলবো, দেখা যাবে যে পেপারটা অনেক পরে পড়ছে, মার্কারটা অনেক আগে পড়ে যাবে, ন্যাচারাল। কিন্তু আমি যদি এই পেপার আর এই মার্কার নিয়ে এবার এই মার্কারটার সাথে আমি আরো একটা মার্কারকে জুড়ে দিই, তাহলে এটা তো ভারী হয়ে গেল, এটা তো ভারী হয়ে গেল। এবার এটাকে যদি জুড়ে দিই, সামহাও জোড়ার কিছু নেই আমার কাছে, বাদ দাও, তাহলে এই দুটোর মধ্যে তো ভরের পার্থক্য আছে, মোটা মার্কার ছোট মার্কার ধরো, তাহলে লজিক্যালি এটা আগে পড়া উচিত ছিল, এটা পরে। কিন্তু যদি তুমি দেখো তাহলে দুটো দেবে একই সঙ্গে প্রায় পড়ছে, তো দুটো তো একসঙ্গে পড়লো। সেম কেস হতে পারে যদি আমরা 1 কেজি ভরের একটা বস্তু নিই আর একটা হালকা নিই,
যেমন ধরো এইটার ভর হচ্ছে প্রায় 800 গ্রাম, এই 80 গ্রাম 100 গ্রাম, এটা তো কোনোদিনই নয়, এটা 80 গ্রাম। মার্বেল ফেটে যাবে কিনা আমি ঠিক জানি না, আমি চেয়ারের উপর করতে পারি প্র্যাকটিক্যালটা, ঠিক আছে, ওকে, বা মার্বেল ফাটিস না, কিছু হোক না হোক, ঠিক আছে, হোয়াটএভার। এটা ভারী তো, অনেকটা ভারী, হাত দিয়ে দেখতে পারো, অনেক ভারী ভাই, 80 গ্রাম। এটা হালকা, এটা হালকা, কিন্তু এটা অনেক ভারী, ঠিক আছে। এবার যদি আমি দুটোকে ছেড়ে দিই, তাহলে লজিক্যালি এটা আগে পড়া উচিত ছিল, এটা পরেও পড়া উচিত ছিল। আমরা চোখের দেখাই জাস্ট দেখবো যে সত্যি কি আগে পরে পড়ছে কিনা। আমি অনেক উঁচু থেকে পেয়েছি, যাতে শেষের দেখতে পাবো, ঠিক আছে, মোটামুটি এক হাইটে আছে, তাহলে এটা অনেক পরে পড়া উচিত ছিল, এটা অনেক আগে পড়া উচিত। অনেক আগে মানে যথেষ্ট আগে, কারণ এর ভর অনেক বেশি, তাই হওয়া উচিত ছিল। তো যাই যদি হয়, কিন্তু একই সঙ্গে পড়লো মনে হলো আমার, প্রায় একসঙ্গে, কেন এরকম হলো? তাহলে তো এটা অনেক আগে পড়া উচিত ছিল। তাহলে অ্যারিস্টোটলের যে চিন্তা ভাবনা ছিল বা তৎকালীন যা চিন্তা ভাবনা ছিল, ভারী বস্তু আগে পড়ে হালকা বস্তু পরে পড়ে, কাগজের ক্ষেত্রে অ্যাপ্লাই হলো, এর ক্ষেত্রে তো অ্যাপ্লাই হলো না। তাহলে কাগজের ভর অনেক কম, তার তুলনায় তার ক্ষেত্রফল বা আয়তন অনেক বেশি, ইয়াসন্ন। সেই কারণে কাগজের ক্ষেত্রে প্লবতা বলটা অনেক বেশি কাজ করেছিল, ইয়াসন্ন, কিন্তু এখানে অতটা প্লবতা বল কাজ করেনি, কারণ এর ভর যথেষ্ট বেশি তুলনামূলক। তাই লজিক্যালি যদি দুটো বস্তুর মধ্যে 1 কেজি আর 10 কেজি ভরের বস্তু নিই, তাহলেও দেখবো প্রায় দুটো বস্তুই খুব 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 পার্থক্য হলে পরেও 0.2 সেকেন্ড 3 সেকেন্ড, নাহলে প্রায় কাছাকাছি সময় পড়বে, হ্যাঁ না বলো? সেম পরীক্ষাটা করা হয়েছিল, যে আমি যদি একটা কয়েন নিই, কয়েনের ওপর একদম পেপারকে একদম ভালো মতো করে বসিয়ে দিই, কোনো আঠা ছাড়াই, দিয়ে ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে যে পেপারটা সহ ওই কয়েনটা একসঙ্গেই পড়ছে। তাহলে সেক্ষেত্রে কেন কাজ করলো? এই সমস্ত ধারণার পর বিজ্ঞানী গ্যালিলিও পতনশীল বস্তু সম্পর্কে দুটো তথ্য দেওয়ার চেষ্টা করলেন। আমি কি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি ব্যাপারটা? সেই তিনটে সূত্র হয়তো তোমরা পড়েছো, এবং সেই তিনটে সূত্র আমাদের নোটসে আছে, দেখো পেজ নাম্বার 26-এ। প্রথম সূত্র দেখো, প্রথমেই বলা আছে বায়ু শূন্য স্থান। তার মানে আমরা যে পেপারটাকে নিয়ে করছিলাম, এখানে বায়ু আছে বলে হলো না, হ্যাঁ না বলো? এটা যদি বায়ু না থাকতো তাহলে একসাথেই পড়তো, হ্যাঁ না বলো? তাই বায়ু শূন্য স্থানে বা বাধাহীন ভাবে, বাধাহীন কেন? আরে ভাই এখানে পড়ছে তো বাধা আছে, তো বাধা দেখতে পাচ্ছি, বাধা, কারণ বায়ু আছে তো, ওকে ঠেলছে, আসতে দিচ্ছে না। তাহলে বায়ু শূন্য স্থানে বা বাধাহীন ভাবে সকল বস্তু সমান দ্রুততায় নিচে নামে, অর্থাৎ তাদের প্রত্যেকে কি হয়, সমান সময়ে একই দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ না বলো? অর্থাৎ 1 সেকেন্ডে এই বস্তুটাও যা যাবে, 1 সেকেন্ডে এটাও সেম যাবে, হ্যাঁ না বলো? 1 সেকেন্ডে সমান দ্রুততায়। 2 নম্বর কি বলছে, বাধাহীন ভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ওই বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে তার বেগের মানও তত কি হবে, বাড়বে। ন্যাচারাল। তুমি ভাবো আমি এখান থেকে বস্তুটাকে ছুটছি, এখান থেকে ছুটছি বস্তুটাকে, এবার 1 সেকেন্ড পর যার বেগ হবে, 2 সেকেন্ড পর বেগ কি হবে, আরে ভাই বেশি, তবে টানছে তো, হ্যাঁ না বলো? তাহলে ওপর থেকে নিচে নামলে তার বেগের মান কি হবে, আস্তে আস্তে বাড়বে। ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? উদাহরণ দিতে পারি, কেমন, যারা ক্রিকেট খেলো, ধরো আমি ক্যাচ দিলাম, কেমন ক্যাচ, আমি এরকম করে একটা তোলা ক্যাচ দিলাম, এরকম ক্যাচ কি হবে, আস্তে করে, হাতে কিছুই লাগবে না, কিন্তু আমি একটা উঁচুতে ছুড়ে ক্যাচ দিলাম, সময় অনেক বেশি গেল, সময়ের সাথে সাথে বেগ কি হলো, আস্তে আস্তে উপর থেকে যখন নামবে বাড়বে, হাতে লাগবে, তখন বেগ তখন বেড়ে গেল, ইয়েস অর নো? তাহলে সময় বাড়লে তার বেগ কি হবে, আস্তে আস্তে। তৃতীয় সূত্র কি বলছে, যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময় যত অতিক্রম হবে তার বর্গ আকারে অতিক্রান্ত দূরত্বটা চেঞ্জ হবে। তার মানে কোনো একটা বস্তু উপর থেকে পড়ছে, 1 সেকেন্ডে পড়বে যতটা, 2 সেকেন্ডে তার 4 গুণ পড়বে, কেন, স্কোয়ার, বর্গ। তাহলে 1 সেকেন্ডে কোনো একটা বস্তু যদি s দূরত্ব যায়, 2 সেকেন্ডে যাবে 4s, হ্যাঁ না বল? 3 সেকেন্ডে কত যাবে, 4 সেকেন্ডে কি করে হলো স্যার, 1 এর স্কোয়ার s, হ্যাঁ না বলো? 2 এর স্কোয়ার s কি হবে, বোঝাতে পারলাম? সময়ের বর্গ, বোঝাতে পারছি আমি? তাহলে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ তোমার যত সময় অতিক্রম করবে অতিক্রান্ত দূরত্বের মান তত কি হবে, বর্গের আকারে কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি আমি প্রত্যেকটা টপিককে কভার করানোর চেষ্টা করেছি। তোমরা টেক্সট বই পড়েছো, প্রত্যেকটা কভার কি পড়ানো হলো, টপিক কভার করা গেছে। আমরা চেষ্টা করলাম যে স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যেও যতগুলো আমাদের টপিক ছিল সব টপিকগুলোকে কভার করার। সো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর আগে পর্যন্ত তোমাদের পড়া থাকবে।
ক্লিয়ার? কোনো সমস্যা আছে বলতে পারো, সব বলছি। আগে ডাউট আছে কি বলো? হ্যাঁ, প্রথম সূত্র কোনো আস্তে বাধাহীন ভাবে, বাধাহীন মানে কোনো বায়ু টায়ু থাকবে না, বাধাহীন ভাবে কোনো বস্তু যখন উপর থেকে পড়বে সমান দ্রুততায় পড়বে, তার মানে একই সময়ে বা সময়ের একই সময়ে প্রত্যেকটা বস্তু একই দূরত্ব অতিক্রম করবে। ধরো তোমাকে আমাকে সবাইকে একসাথে ফেলে দেওয়া হলো, 1 সেকেন্ডে আমরা সবাই একই দূরত্ব অতিক্রম করব। হয়েছে এতদূর? ভারী হলে বেগ বাড়বে না বাবা, ভারীর সাথে তো বেগের সম্পর্ক আমি একবারও বললাম না, বাবা গ্যালিও বলেনি, ভারীর সাথে কোনো সম্পর্ক নাই। আর্থ, আর্থ পৃথিবী। হয়েছে এতদূর? আস্তে, কোনো ডাউট নেই? ঠিক আছে, পরের ক্লাসে আমরা কিন্তু কি করাবো, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ওকে।